কপি থেকে মেলানোর চেষ্টা করবে যে কতগুলো ঠিক হয়েছে। তো এবার আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। তো ফার্স্ট কোশ্চিন যেটা আছে এটা হচ্ছে এক্স সিরিজের মধ্যে রয়েছে। তো সিরিজ মোটামুটি দুটাই ছিল, একটা এক্স আর একটা ওয়াই। তো মনে হয় তিনটা থাকে, জেডও থাকে। তো এটা হচ্ছে এক্স সিরিজ, কারো হয়তো ওয়াই সিরিজ থাকতে পারে, কারো জেড 3 বা জেড থাকতে পারে। তো তোমরা যখন এই অ্যান্সার করার চেষ্টা করবে, তো এক্স সিরিজের আবার দেখে দেখে তোমরা ওএমআর শিট মেলানোর চেষ্টা করবে না, তোমরা মিলাবে কি কোশ্চিনটা, যে এই কোশ্চিনটা তোমাদের ওয়াই সিরিজের কত নাম্বার কোশ্চিনে আছে, সেই হিসাবে তুমি কি রেসপন্স করেছো। তো ফার্স্ট যেটা কোশ্চিন আছে তোমরা যদি দেখো স্ক্রিনে লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইজ বোথ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল, অর্থাৎ নিম্নে উল্লেখিত কোনটি থিসিস ও গবেষণামূলক প্রবন্ধে সাধারণত দেখা যায় না। বলো কে কোনটা অ্যান্সার করেছিলে? বলো তোমরা কি অ্যান্সার করনি? আমি প্রথমটা করেছিলাম, ইন্ট্রোডাকশন এন্ড আচ্ছা, ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। মুন্নি আমি দুইটা করেছি। মেথড অ্যান্ড রেফারেন্স। আর বাকিরা? মুন্নি অ্যান্ড সাকিলা কি করেছিলে? আমি সি সে করেছিলে। হাইয়েস্ট হাই লেভেলের। তো যাই হোক, এই কোশ্চিনটার অ্যান্সার হচ্ছে সি, ISSN অ্যান ইম্প্যাক্ট ফ্যাক্টর। কেন? কারণ এখানে বলেছে নট ইউজুয়ালি ফাউন্ড, অর্থাৎ আমরা রিসার্চ এবং থিসিসের ক্ষেত্রে বা রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে কোনটা পাই না। দেখো যখনই তোমরা যদি রিসার্চ না করে থাকো, অবশ্যই ইউনিভার্সিটি লাইফে তোমরা লিটারেচার রিভিউ করেছো, সেখানে দেখবে যে ইন্ট্রোডাকশন দিতে হয় এবং অ্যাকনোলেজমেন্ট দিতে হয় যে আমি কোন স্যারের আন্ডারে এই রিভিউ পেপারটা করছি। তো সেক্ষেত্রে এই অপশানটা তো হবেই না, এটা যেহেতু নট বলেছে আমাদের কোনটা রিসার্চ আর্টিকেল এবং থিসিসের সাথে রিলেটেড নয় সেটা খুঁজে বার করতে হবে। তারপরে বলছে মেথড অ্যান্ড রেফারেন্স, অর্থাৎ কোন কোন বই থেকে আমি পড়েছি। এই জায়গাগুলো তো তোমাদের আমি বারবার বুঝিয়েছি যে কোন কোন জায়গাগুলো থেকে পড়ছি, কোন বই থেকে পড়ছি, সেই রেফারেন্সগুলো আমাদের আর্টিকেল, রিসার্চ আর্টিকেল বা থিসিস পেপারে লিখতে হয়। বলিনি তোমাদের? এটা এটা সি করেছি, এটা সি করেছি আমি, এক্ষুনি বের করে দেখলাম, কারেন্ট নেই তো দেরি হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা সবাই ওএমআর শিটগুলো বার করে নাও। সবাই বের করেছে তো? হ্যাঁ। ওএমআর শিটগুলো বার করে নাও, তাহলে সুবিধা হবে সবারই। আর আমিও দাঁড়াও 1 সেকেন্ড, আমার পেপারটা বার করে নিই, তাহলে সুবিধা হবে। তো এই যে ISSN ইম্প্যাক্ট ফ্যাক্টর রয়েছে, এটা হচ্ছে কি বলো তো, আমরা যখন কোনো একটা বই লিখি, তো বই লেখার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নাম্বার দেওয়া হয় না, যেটাকে আমরা বলি ISSN, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, 8 ডিজিটের হয়। এটা নিয়ে কিন্তু তোমরা যদি 2022, হ্যাঁ 22-এ দেখো, 22-এর মধ্যে এই কোশ্চিনটা নিয়ে একটা এসেছিল যে এই যে ISSN আছে, এই ISSN এ কটা ডিজিট থাকে। তো তোমরা মনে রাখবে যে 8টি ডিজিট থাকে, 8টি ডিজিট নাম্বারের এই ISSN হয়। তো এইটা রিসার্চের ক্ষেত্রে যায় না, কারণ রিসার্চে তোমাকে এই নাম্বারটা দিতে হয় না। যখন পাবলিকেশন হয়ে যায় বা যেই ইয়ে থেকে, প্ল্যাটফর্ম থেকে তোমরা রিসার্চটা পাবলিশ করবে, সে জায়গায় এটা প্রোভাইড করা হয়, অর্থাৎ একটা বইয়ের নাম্বার দেওয়া হয়, কিন্তু এই নাম্বারটা রিসার্চে দেওয়া হয় না, বা আমরা রিসার্চ যখন করব সেটা রিলেটেড নয়। তারপর রেজাল্ট অ্যান্ড কনক্লুশন, প্রত্যেকটা জিনিসের কনক্লুশন দিতে হয়, সে তোমার থিসিস পেপার হোক, রিসার্চ পেপার হোক, বা আর্টিকেল হোক, বা ডিসার্শন হোক। তো এটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের অপশানস হয়ে যাচ্ছে কি? অপশানস হচ্ছে সি। বুঝতে পারলে? আর এই জায়গাটা কিন্তু আমি পড়িয়েছি তোমাদের। তারপরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ফিয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফ্লোয়িং, অর্থাৎ নিম্নলিখিতগুলি থেকে গবেষণার সাথে যুক্ত সঠিক জোড়াটি চিহ্নিত করো। তো ফার্স্ট রয়েছে রেশনাল অফ দ্য স্টাডি, এমার্জেন্স অফ দ্য স্টাডি, অর্থাৎ এই যে রেশনাল অফ দ্য স্টাডি আছে, এটাকে এমার্জেন্স অফ দ্য স্টাডি সাথে রিলেট করা যেতে পারে, পেয়ারটা মানে সঠিক পেয়ার। তারপরে বলেছে মেথড অ্যান্ড প্রডিউস, এবং সি নাম্বার অপশানে বলেছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সামারি পয়েন্ট। থার্ড নাম্বার অর্থাৎ ডি নাম্বার অপশানে বলেছে ডিসকাশন অ্যান্ড জেনারেলাইজেশন। বলো এটার কোনটা অপশন করেছিলে তোমরা?
সি করেছিলাম। 3 সি, অপশন সি। আমি ডি করেছি। ডি। হাবিবা? আমি ডি করছি। ডি করেছো। ডি। হাবিবা তুমিও ডি করেছো? হ্যাঁ আমি ডি করেছি। না, এটা ডি কেন হবে? অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, যে ডিসকাশন মানে কি, কোনো একটা জিনিস নিয়ে তুমি ডিসকাস করছো, সেখানে তো জেনারেলাইজেশন করছো না। জেনারেলাইজেশন মিন্স কোনো একটা থিওরি সেটাকে ইলাবোরেট করে লেখার পর সব দিকে ছড়িয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। কিন্তু আমাদের বলেছে ডিসকাশন, আর কোনো একটা থিওরি নিয়ে শুধু তুমি ডিসকাস করছো, তো এটাকে তো তুমি ছড়িয়ে দিচ্ছ না। ফর এক্সাম্পল, তোমরা 5 জন আছো, এই 5 জনের মধ্যে কোনো একটা থিওরি নিয়ে যদি ডিসকাস করো, সেটা কিন্তু জেনারেলাইজেশন নয়, কারণ তোমরা তো 5 জনই জানতে পারছো। আর জেনারেলাইজেশন বলতে সবাই যাতে জানতে পারে বিষয়টা। তো ডি অপশন তো কোনো মতেই হচ্ছে না। তো এই অপশনটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, অ্যাবস্ট্রাক্ট বা সামারি পয়েন্ট। আমরা কিওয়ার্ড পড়ি না, যে কিওয়ার্ড ধরে ধরে পড়তে হয় ইউজিসি এনটিএ নেটের। আমি বারবার বলি যে কিওয়ার্ডগুলো ধরে ধরে পড়ো, আর যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়ো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমন পাবে। তোমরা হয়তো আমার কথাগুলো শুনোনি, তো যখন আমি তোমাদের বোঝাচ্ছিলাম যে এই যে রিসার্চের একটা সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সের জায়গায় কিন্তু আমি বলেছি এবং কি লেখাও আছে। তোমরা যদি ওই নোটগুলো খুলে দেখো, দেখবে যে অ্যাবস্ট্রাক্টের জায়গায় কিন্তু সামারিও লেখা আছে। অ্যাবস্ট্রাক্ট বলতে বড় একটা পয়েন্টকে ছোট ছোট বিষয়। আমরা কিন্তু বিমূর্ত ধারণা বলবো না। ফিলসফির যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া রয়েছে সেটা কিন্তু বিমূর্ত ধারণা, ওই অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত নয়। এখানে অ্যাবস্ট্রাক্ট বলতে সামারি পয়েন্টকে বোঝানো হয়েছে, ছোট্ট করে একটা পয়েন্টকে লেখার মাধ্যমে, যেটাকে আমরা আরেকটি নামে বলতে পারি, সেটা হচ্ছে কি ওয়ার্ড। বুঝতে পারলে? আচ্ছা আমি বলি, হুম, তুমি রিসার্চে যখন জোরে বলো, তোমার কথাগুলো আসতেছে না। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে জেনারেলাইজেশন করি, তারপর হচ্ছে আমাদের রিসার্চ পেপারটা আর কি পাবলিশড হয়। হুম, তো আমি ওই হিসেবে করেছি যে জেনারেলাইজেশন তো হয়, তো না, সেজন্য আমি তোমাকে বুঝতে এখানে বলেনি যে রিসার্চটা পাবলিকেশন করতে হবে বা পাবলিশ করতে। এখানে বলেছে এই যে ডান বাঁ দিকে যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই বাঁ দিকের ওয়ার্ডগুলোর সাথে ডান দিকের যে ওয়ার্ডগুলোর পেয়ারটা রয়েছে, সেটার সাথে কোনটা রিলেটেড, কোশ্চিনটা বুঝতে হবে। বাংলাটা বুঝো, বাংলাটা দেখো কি লেখা আছে, নিম্নলিখিতগুলি থেকে গবেষণার সাথে যুক্ত সঠিক জোড়াটি চিহ্নিত করো। এই যে তোমাদের রিসার্চ আছে, রিসার্চের সাথে কোন জিনিসটা জড়িত রয়েছে, কোন পেয়ারটি রিলেটেড রয়েছে। তো তোমরা যখনই রিসার্চ করতে যাবে, দেখবে যে অ্যাবস্ট্রাক্ট বা সামারি পয়েন্টটা প্রথমেই পেয়ে যাবে। অলরেডি তোমরা যদি নোটগুলো খুলে দেখো, যেটা আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করেছি, সেই জায়গায় রয়েছে। তো এই দুটো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটাই কিন্তু তোমাদের কমন কোশ্চিন, জানি না তোমরা পড়েছো কিনা। তারপরে থার্ড নাম্বার কোশ্চিনে দেখো, থার্ড নাম্বারে রয়েছে দ্য প্যারামিটার্স ফর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া আর। ভারতবর্ষে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের প্যারামিটার হলো কোনটি? তো এটার অ্যান্সার তোমরা কোনটা করেছো? আমি করেছি টিচার স্টুডেন্ট রেশিও রিসার্চ প্রজেক্টস প্লেসমেন্ট বাকিরা? পিএইচডি প্রোগ্রামস। আমি আমি সি করেছি। আমি এটা জানি না, আমি আন্দাজে সি করেছি। তো যাই আমি হোক, B করছি। তোমরা যদি মনে রাখো যে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের সাথে ইউজি পিজি কথাটি কোনো রিলেটেড নয়। ইউজি পিজি কথাটা এই যে প্রোগ্রামগুলো রয়েছে, পিএইচডি প্রোগ্রাম, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা ইনক্লুড নয়। ওরা ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যে আছে, পুরো হোল টপিক অর্থাৎ হোল ইউনিভার্সিটির যতগুলো জিনিস রয়েছে সবগুলোকে মিলে তার একটা রেটিং দেওয়া হয়, সেই রেটিংয়ের মাধ্যমে র্যাঙ্কিং করা হয়। শুধু ইউজি পিজি পিএইচডি বললাম এটা কিন্তু নয়। শুধু টিচার স্টুডেন্ট রেশিও যে আছে, টিচার স্টুডেন্ট রেশিওর উপর যে র্যাঙ্কিং দেওয়া হয় সেটাও নয়। তো এখানেই তো প্রথম অপশানে আমরা টিচার স্টুডেন্ট রেশিও পেয়ে যাচ্ছি, তো সেটা তো কোনো মতেই হচ্ছে না। শুধু সেটার উপর ডিপেন্ড করে তো কোনো একটা ইনস্টিটিউশনাল, বিশেষ ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউশনালের র্যাঙ্কিং প্রোভাইড করা হয় না। দ্বিতীয়ত বলেছে টিচিং লার্নিং অ্যান্ড রিসার্চ, এটা যদিও যাই কিন্তু আবার দেখবে শেষে ইউজি পিজি স্টুডেন্ট লেখা আছে না, আছে কি না? হ্যাঁ, তো সেটাও যাচ্ছে না। তারপরে 3 নম্বর পয়েন্টে দেখো, অর্থাৎ 3 নম্বর ইসে সি, যেটা আমরা 3 নম্বর কেন বলছি সি বলবো, সি নম্বর অপশানে দেখো টিচিং অ্যান্ড লার্নিং, এটাও যাই। টিচিং অ্যান্ড লার্নিং কথাটি যেখানেই পাবো সেটা যাবে। অ্যান্ড রিসার্চ ভিউ অফ স্টুডেন্ট, রিসার্চ প্রজেক্ট ফাইন্ডিং,
ফাউন্ডিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পারসেপশনস। যখনই একটা কি বলে ইনস্টিটিউশনের শুধু একটা টপিক নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করব বা তার প্রতি একটা আমরা প্রজেক্ট বানাবো বা ফান্ডিং কতটা রয়েছে সেটা নিয়ে কি একটা ইনস্টিটিউশনের র্যাঙ্কিং প্রোভাইড করা হয়? দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এই যে তোমরা 5 জনই আছো, এই 5 জন যখন তোমরা কোনো একটা পরীক্ষা দিবে বা কোনো একটা রিসার্চ পেপার বানাবে বা কোনো একটা প্রজেক্ট বানাবে, সে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে বা তার একটা প্রত্যক্ষের মাধ্যমে তোমরা বানানোর চেষ্টা করবে। চেষ্টা করার পর তোমরা যদি প্রজেক্টটা সাবমিট করে দাও, তাতে যদি যে স্যার সেই প্রজেক্টটা দেখবে বা সেই রিসার্চ পেপারটা দেখবে, যদি নাম্বার না দেওয়া হয় তাহলে তোমার কি কোনো একটা র্যাঙ্কিং প্রোভাইড করা হবে যে তোমাদের 5 জনকার মধ্যে কে প্রথমে রয়েছে কে সেকেন্ডে রয়েছে? না। তাহলে তোমাদের কি করতে হবে? আউটকাম দিতে হবে, তোমাদের রেজাল্টটা দিতে হবে। তোমাদের যদি রেজাল্ট না দিই তাহলে তোমাদের র্যাঙ্কিংটাই কিভাবে বুঝবো? তো এটাও অপশান হচ্ছে না, তো থাকছে একটাই, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। দেখো, টিচিং, লার্নিং, রিসোর্স, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস, গ্র্যাজুয়েশন আউটকাম। অর্থাৎ তোমাদের আউটকামটা কি? তোমরা যে এই টিচিংটা করলে, তোমরা শিখলে, তার কোন কোন সোর্স থেকে শিখলে, তারপরে রিসার্চ করলে সেই প্রফেশনাল প্র্যাকটিসের মাধ্যমে, তারপরে গ্র্যাজুয়েশন আউটকাম, সেই আউটকামটা কীরকম বের হলো। যখনই আউটকাম কথাটি আসছে তার মানে ভেবে নিতে হবে এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের মাধ্যমে পড়ে। যদি তোমাদের আউটকামই বের না হয় তুমি তাতে র্যাঙ্কিং কিভাবে দিবে? তাহলে এটার অপশানস হচ্ছে অপশান নাম্বার ডি। বুঝতে পারলে? তারপরে আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা আছে এক্সটার্নাল ক্রিটিসিজম ইন দ্য ইভালুয়েশন অফ সোর্স মেটেরিয়ালস ফর হিস্টোরিক্যাল রিসার্চ রিফার টু। এ নাম্বার অপশানে আছে ইউজফুল অফ দ্য সোর্স মেটেরিয়াল। অপশান নাম্বার বি এ রয়েছে এসে অফ অ্যাক্সেস টু দ্য মেটেরিয়াল অ্যান্ড ইটস কন্টেন্ট। সি নাম্বার অপশানে রয়েছে অ্যাকুরেসি অ্যান্ড ট্রুথওর্থনেস অফ দ্য কন্টেন্ট, এবং ডি নাম্বার অপশানে রয়েছে অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। তো বলো এটার অ্যান্সার কী করেছিলে তোমরা? বাংলাটাও তোমরা দেখতে পারো, বাংলাটা দেওয়া আছে ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কী বোঝায়? উৎস উপাদানের প্রয়োজনীয়তা, উপাদান ও এর বিষয়বস্তুর সহজলভ্যতা, বিষয়বস্তুর অভ্রান্ততা বা বিশ্বাসযোগ্যতা, এবং ডি নাম্বার অপশানে রয়েছে কোনো নথির সত্যতা বা অকৃত্রিমতা। আমি এ করেছি, বুঝলাম। ইউজফুলনেস অফ দ্য সোর্স মেটেরিয়াল। তোমাদের যখন হিস্টোরিক্যাল রিসার্চ আমি পড়িয়েছিলাম বা হিস্টোরিক্যাল রিসার্চের কথা আমি বলেছিলাম, তোমরা যদি মনে করে থাকো, আমি বলেছিলাম না যখনই আমরা হিস্টোরিক্যাল রিসার্চ করব সেটা পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে, কিন্তু পাস্টের যে হিস্টোরিক্যাল রিসার্চগুলো রয়েছে, পাস্টে যা ঘটে গেছে, তো সেখান থেকে যদি কোনো ইনফরমেশন নিই সেই ইনফরমেশনটা অথেন্টিক হতে হবে এবং জেনুইননেস হতে হবে যে আমি কোন জায়গা থেকে নিচ্ছি। তোমাদের এমনকি একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে বাবরকে কে মেরেছে। কেউ যদি একজন তোমার বন্ধু হঠাৎ এসে বলে যে আমি মেরেছি বাবরকে, তাহলে সেই জিনিসটাকে আমরা মেনে যাব? এই এক্সাম্পলটা দিইনি তোমাদের? হাবিবা মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে মনে পড়েছে। হ্যাঁ, তো এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম যে যখন কারো কাছ থেকে কোনো ইনফরমেশন নিবে সেই ইনফরমেশনটা জেনুইননেস আছে কিনা, সেটার মধ্যে অথেন্টিসিটি রয়েছে কিনা। তুমি যে ওর কাছে কোনো একটা জিনিস নিচ্ছ, তো সেটাই তো এখানে বলেছে এক্সটার্নাল মানে কি বাহ্যিক বা বাইরে থেকে যে কোনো একটা ইনফরমেশন নিচ্ছ কারো কাছ থেকে, সেই জিনিসটা কেমন হওয়া উচিত, ইউজফুল কেন হবে? আমি তোমার কাছ থেকে কোনো একটা জিনিস নিচ্ছি, সেটা ইউজফুল হিসাবে কেন নিব? সেটার মধ্যে অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস থাকা দরকার। তো এটার অপশান হয়ে যাবে ডি। এটার অপশান হচ্ছে ডি। দেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু কমন এসেছে, জানি না তোমরা কি পড়েছো, কতটা পড়েছো। তারপরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ, বলো এটার অ্যান্সার কি হবে? বলো মুন্নি কি করেছো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক নাম্বার, এ নাম্বারটা। হাবিবা?
বি করেছি। সি। সি করেছো দুইজনে। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু দুটোই হবে, অপশন নাম্বার এ অ্যান্ড অপশন নাম্বার সি। জানি না, আমি প্রবাবল অ্যান্সার বলছি এটা, যে অপশন নাম্বার এও হবে, অপশন নাম্বার সি হবে। কেন? কারণ আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম, যদি তোমাদের মনে পড়ে থাকে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সে সময় বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করতে পারি না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা মাপতে পারি না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যানিপুলেট হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ম্যানিপুলেট হয় না। কারণ আমি কারো উপর নির্ভর করে আছি, তাহলে আমি কি হব, আমি ম্যানিপুলেট হব। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ম্যানিপুলেট হচ্ছে না। তো এটার অপশন নাম্বার এ অ্যান্ড অপশন নাম্বার সি বোথ হবে। তো জানি না, এবার দেখা যাক অ্যান্সার কি দেয় ডব্লিউবি সেট। কারণ হ্যাঁ, অনেক সময় ডব্লিউবি সেট কি করে, যে সঠিক অ্যান্সারগুলোও ভুল করে দেয়। তো এটাও কিন্তু তোমাদের মোটামুটি কমনই বলতে পারো, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পড়িয়েছি। তারপরে 6 নম্বর কোশ্চেনে দেখো, এ লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন। লাস্ট দিন, পরীক্ষার একদিন আগে, আই থিঙ্ক আমার মনে পড়ছে, তোমাদের মনে পড়ছে কিনা জানি না, ফেস টু ফেস কমিউনিকেশনের একটা ছোট্ট করে টপিক লিখিয়েছিলাম, জাস্ট কয়েক লাইনের মাধ্যমে, পার্থক্যের মতো, যে ফেস টু ফেস কমিউনিকেশন কি, রিচ কমিউনিকেশন কি, রিচের মধ্যে কোনটা পড়ে। তো এই যে ফেস টু ফেস কমিউনিকেশন আছে উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং ইনপুটস ইজ কল, এটা কি দিয়েছে বলো? অর্থাৎ প্রচলিত মুখোমুখি ব্যবস্থার শিক্ষার মডেলের সঙ্গে প্রযুক্তির সহায়তায় কি প্রশস্ত শিক্ষা ব্যবস্থার মিশনের ফলে যে মডেলের রূপ তৈরি হয় তাকে কি বলা হয়? বি করেছি, আইসিটি বেসড লার্নিং। বাকিরা? সি করেছি। সি। তো এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি। কেন হবে? যদি কথাগুলো তোমরা মন দিয়ে শুনে থাকো, তো আমি যখন তোমাদের ফেস টু ফেস কমিউনিকেশন বুঝিয়েছিলাম, যে এই যে ফেস টু ফেস কমিউনিকেশন, যখন আমরা সামনাসামনি কথা বলছি, সেই সামনাসামনি কথাটা হচ্ছে সব থেকে রিচ। অর্থাৎ তোমার যদি চোখ দিয়ে জল পড়ে সেটাও আমি বুঝতে পারবো, তুমি যদি অন্য মনস্ক হয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে কথা বলো সেটাও বুঝতে পারবো, বা তুমি কি চিন্তা ভাবনা করছো, তুমি ইন্টারেস্টিং আছো কিনা আমার সাথে কথা বলার জন্য, সেটাও বুঝতে পারবো ফেস টু ফেস। এই কারণে এই ফেস টু ফেস কমিউনিকেশনকে আমরা কি বলছি? রিচ কমিউনিকেশন। এই ফেস টু ফেস কমিউনিকেশন কিন্তু আরেক ধরনের মাধ্যমে হয়, সেটা বলেছিলাম মোবাইল ফোন, ভিডিও কলে, ভিডিও কনফারেন্সিং, বলিনি? সেকেন্ড পয়েন্টেই ছিল, ফার্স্ট পয়েন্টটা তোমাদের ফেস টু ফেস কমিউনিকেশন, তারপর এটা বলেছিলাম ভিডিও কনফারেন্সিং। ভিডিওতে যে কথা বলছে সেখানেও বলেছিলাম যে যদি ও কান্না করে তার চোখের জল আমরা কিন্তু দেখতে পারবো। তো রিচ কমিউনিকেশনে তার পরের ঠিক জায়গাটাই পড়ছে এই কমিউনিকেশনটা। তো যখন একবার আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, একবার ফেস টু ফেস দেখতে পাচ্ছি, অফলাইনে দেখতে পাচ্ছি, তো যখন অফলাইন আর অনলাইন দুটোই মিলিয়ে যাচ্ছে, সেটা কেমন লার্নিং হবে? আইসিটি বেসড লার্নিং হবে মুন্নি, না ব্ল্যান্ডেড লার্নিং হবে? ব্ল্যান্ডেড মানে দুটো জিনিস যখন মিলে আছে। যদি এতটুকু তোমরা নাও বুঝে থাকো, বা সে সময় যদি বোঝানোর ক্ষেত্রে তোমরা মন দিয়ে নাও শুনে থাকো, এখানে কোশ্চেনটা যখনই পড়বে, একবার বলেছে ফেস টু ফেস কমিউনিকেশন, একবার বলেছে নন কনভেনশনাল কমিউনিকেশন। তো যখন দুটা কমিউনিকেশন একসাথে মিলে আছে, সেটাকে বলা হচ্ছে ব্ল্যান্ডেড লার্নিং। এটার অপশন হচ্ছে 3। তারপরে এই কোশ্চেনটা আমার খুব দারুণ লেগেছিল, কেন জানি না, আমি যখন পড়ছিলাম খুবই ভালো লেগেছিল, যে এই ধরনের কোশ্চেনও দেয়, আর খুব ভালো একটা কোশ্চেন, যে অ্যাজ পার পিডব্লিউসি রিসার্চ অর্গানাইজেশন অ্যাজ গ্লোবাল সার্ভে দ্য ফাইন্যান্সিয়াল গ্রোথ অফ এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ইন ফিউচার উইল বি পাওয়ারেড বাই। অর্থাৎ বলেছে, আমি বাংলাটা পড়ছি না, বাংলাটা তোমরা নিজেরাই পড়বে। আর বাংলাতে মানে আমার মনে হয় যে বাংলার থেকে না ইংলিশটা সোজা, যদি শুধু মিনিংটা বুঝতে পারো, তো সবসময় ইংলিশগুলো দেখার চেষ্টা করবি। এই যে বলছে এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে, সেটা কেমন ধরনের ফিউচার হবে বলো? আমি সি করেছি। সি করেছো? আমি করেছি। আচ্ছা, এবার তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। সি তো হবে না, কারণ পডকাস্ট কি? পডকাস্ট হচ্ছে ইউটিউবের মাধ্যমে যে পডকাস্টগুলো হয় সেগুলোর কথা বলা হচ্ছে।
কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন ও গণমাধ্যম, এই যে গণমাধ্যমের হয়, বা তোমরা যদি বাংলাটা দেখো, ইংলিশে যদি নাও দেখো, যখন দেখবে এখানে গণমাধ্যমের কথা বলা হয়েছে, এই গণমাধ্যমকেই গ্রাহক বলা হয়। সিএসপিতে গেছো তোমরা, স্টেট ব্যাংক অফ যে সিএসপিগুলো রয়েছে সেখানে দেখবে যে গ্রাহক কেন্দ্র লেখা থাকে না? তো এই যে গ্রাহক মানে কি, লোকের যে লোক যারা মানুষ রয়েছে তাদের জন্য এই কেন্দ্রটা খোলা হয়েছে, যাতে তারা সেখানে টাকা উঠাতে পারে বা টাকা ডিপোজিট করতে পারে, ক্রেডিট বা ডেবিট করতে পারে। তো ঠিক একই বিষয় এখানেই বলা হয়েছে যে এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে অর্থাৎ শিল্প অর্থনীতিকের বৃদ্ধিতে যে শক্তিশালী হবে সেটা হবে গ্রাহকের ব্যয় থেকে। গ্রাহক যদি কোনো কিছু বিক্রি না করে, কোনো কিছু টাকা ডিপোজিট না করে, উইথড্র না করে, ধরে নাও আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি যদি সেই টাকাটা ব্যাংকেই জমা রাখি, কোনো লেনদেন না করি, তাহলে সেই টাকার কিন্তু কোনো ট্যাক্স হচ্ছে না, মানে সেই টাকা আমি সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছি না বা লেনদেনও হচ্ছে না, সেই টাকাটা একবারে ফিক্সড ডিপোজিট আছে, তো সেই টাকার কোনো ব্যয় হচ্ছে না, বা ব্যয় যদি না হয় তাহলে লাভ কীভাবে হবে, শক্তিশালী কীভাবে হবে শিল্প অর্থনীতিটা? এভাবে বুঝলেও তোমাদের এই কোশ্চেনটা হয়ে যেত। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, কনজিউমার স্পেন্ডিং, অর্থাৎ একজন যে গ্রাহক রয়েছে সে কীভাবে স্পেন্ডিং করছে। এবার কনজিউমার কথাটি যদি আরও তোমাদের রিলেট করে বোঝানোর চেষ্টা করি, যখন তোমাদের এসডিজি বুঝিয়েছিলাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেক্ষেত্রে একটা কনজামশন অ্যান্ড প্রোডাকশনের একটা ছিল, পয়েন্ট ছিল কি না? হ্যাঁ, তো সেই সময় আমি বলেছিলাম যে কনজামশন ইউজ না করে তোমরা কনজিউমার ইউজ করবে, যে যতগুলো কনজিউমার ততগুলো প্রোডাকশন করতে হবে। তো ঠিক একইভাবে যদি তোমরা এখানে রিলেট করার চেষ্টা করো, কনজিউমার বলতে কোনো গ্রাহকের কথা বলা হয়েছে, যে অর্থাৎ যতগুলো কাস্টমার থাকবে, যতগুলো কনজিউমার থাকবে তত ব্যয় হবে, আর যত ব্যয় হবে তত শিল্প অর্থনৈতিক বৃদ্ধি পাবে। তো এটার অপশন নাম্বার হচ্ছে বি। তারপরে 8 নাম্বার কোশ্চিন। 8 নাম্বার কোশ্চিনে বলা আছে, ইন এ গ্রুপ অফ মেম্বার্স উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্যাট ব্যারিয়ার্স টু কমিউনিকেশন অ্যামং দ্যাম প্রাইমারিলি রেজ ফ্রম। অপশন নাম্বার এ তে বলা হয়েছে ড্রেস ডিজাইন, অপশন নাম্বার বি তে বলা হয়েছে এথনিসিটি, অপশন নাম্বার সি তে বলা হয়েছে কালার ব্লাইন্ডনেস, অপশন নাম্বার ডি তে বলা হয়েছে ফুড হ্যাবিটস। তো বলো এটার অ্যান্সার কি করেছো তোমরা? বি করেছি আমি। বাকিরা? আমি বি করছি। তো যাই হোক, সবাই 2 নাম্বার এখানে ক্যারি করবে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। এটাও আমি বুঝিয়েছি, কখন বুঝিয়েছি, যখন তোমাদের ইয়েটা পড়িয়েছিলাম, ওই কালচারাল কমিউনিকেশন। কালচারের ক্ষেত্রে যখন একটা আলাদা জাতি থেকে বা আলাদা কোনো একটা জিনিস থেকে আমরা কমিউনিকেশন করছি, সে জায়গায় একটা ব্যারিয়ার সৃষ্টি হয়। ধরে নাও আমরা নেপালি জানি না, কিন্তু এই নেপালিদের সাথে যখন আমরা কমিউনিকেশন করব, তো একটা ব্যারিয়ার সৃষ্টি হবে কি না? নেপালি জাতিদের যারা রয়েছে তাদের সাথে যদি আমরা কোনো কথা বলি, সেক্ষেত্রে একটা কি বাধা সৃষ্টি হবে কি না? হ্যাঁ, সেই জিনিসটা এখানে ঘুরিয়ে দিয়েছে। এখানে বলেছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিয়ে কালচারও দিতে পারতো, যে কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের ক্ষেত্রে যখন কমিউনিকেশন করি, সেক্ষেত্রে যদি ব্যারিয়ার সৃষ্টি হয়, সেই ব্যারিয়ার প্রাইমারি রিজনটা কি, মানে প্রধান উৎসটা কি, সেটা হচ্ছে এথনিসিটি। বুঝতে পারছো, দেখতে পারছো তো? একই জিনিস বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, অন্য কিচ্ছু না, শুধু এই জায়গাটা রয়েছে যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিয়ে ডিফারেন্ট কালচার দিতে পারতো, বা কালচারাল দিতে পারতো, বা কালচারালস দিতে পারতো, একই জিনিস। তারপরে কোশ্চেনটা বলা হয়েছে, দ্য এক্সপ্রেশনস অফ ইমোশন বাই মিন অ্যান্ড অ্যানিমেলস অ্যাজ স্টেড বাই কি আছে, এক্সপার্ট লাইক চার্লস ডারউইন এস্টাবলিশ। তাহলে এটার কি অ্যান্সার হবে? এই যে চার্লস ডারউইন আছে, আমি এই কারণে তোমাদের লাস্ট টাইমে কমিউনিকেশনের পার্টটা ধরেছিলাম। আমি জানতাম যে গত বছর কমিউনিকেশন থেকে বেশি কোশ্চিন আসেনি, একমাত্র একটাই কোশ্চিন এসেছিল। তো সেক্ষেত্রে এবার কমিউনিকেশন থেকে বেশি কোশ্চিন আসার সম্ভাবনা ছিল, যদিও এই কমিউনিকেশনটা আগে করানো উচিত আমার, কিন্তু কি করব বলো, তোমাদের তো লাস্ট ওই 1.5-2 মাসে পড়িয়েছি, এতে পুরো টপিক কভার করা সম্ভব ছিল না। তো এটা কি হবে অ্যান্সার বলো, তাও তোমরা করার চেষ্টা করতে পারবে। যে চার্লস ডারউইনের বি করেছো, বাকিরা?
যেহেতু পশুদের বলেছে ওই হিসেবে নিবো। হ্যাঁ, বাকিরা কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না। অপশন কোশ্চেন নাম্বার 9, তুমি স্ক্রিনে দেখো না, স্ক্রিনে তো দেখাচ্ছে। হাবিবা কি করেছো? আমি এমন একটা করেছি যেটা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে আমি লাস্টের দিকে পড়িনি, এটা আমার লাস্টে কোশ্চেন ছিল, আমি আন্দাজে করে দিয়েছি। তো যাই হোক, হ্যাঁ সময়টা একটু ধ্যান রাখবে আমি যাতে এটা করেছি সি, বাট এটা তো হয়ই না, আমি বুঝতে পারছি। তো যখন একজন মানুষ একজন প্রাণীর সাথে অন্য কোনো পশু পাখিদের সাথে কথা বলবে, অর্থাৎ আমরা কি ওদের মুখের কথা বলার মাধ্যমে বা মৌখিক কথার মাধ্যমে বোঝাতে পারবো জিনিসগুলো? না। তো তাদের সাথে কি করতে হবে? অমৌখিক, অর্থাৎ ওরা কি আচরণ করছে, তারা মাথা দিয়ে কি আচরণ করছে, তারা মুখ দিয়ে কি আচরণ করছে, তারা ডানা দিয়ে কি আচরণ করছে, বা তারা ঘুমানোর সময় কেমন আচরণ করছে, এগুলো কি তাদের যে একটা মানে বহিঃপ্রকাশ, তাদের যে আমরা কি বলতে পারি বাহ্যিক আচরণ, সেই আচরণগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ কোনো কথা না বলেই, পশু পাখি তো এমনিতেই যদি তোমরা নর্মাল বুঝো যে পশু পাখি কোনো কথা বলে না, তাদের যে আচরণটা রয়েছে, ইমোশনালটা রয়েছে, সেটাকে দেখেই আমাদের বুঝতে হয় যে ও কি বলতে চাইছে। তো এই ধরনের কমিউনিকেশনকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। বুঝতে পারলে? হ্যাঁ, আমি এই হিসেবেই ওটা করেছিলাম। আমি জানতাম না পশুদের সাথে ভাষা বুঝতে পারবে না না পশুরা, সেই জন্য আমি নন ভার্বাল। দেখো, এরপরে যখন আমি তোমাদের কমিউনিকেশনটা পড়াবো না, শুধু এই ভার্বেল কমিউনিকেশন, নন ভার্বেল কমিউনিকেশন বা স্পিচ কমিউনিকেশন, এছাড়া ভিজুয়াল কমিউনিকেশন রয়েছে, এই 4টা কমিউনিকেশনের সাথে সাথে আরও কমিউনিকেশন রয়েছে, সেই কমিউনিকেশনগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো। অ্যারিস্টটলের কমিউনিকেশন রয়েছে, তোমরা জানো অ্যারিস্টটলের কমিউনিকেশন আছে পেপার 1-এ? না, হ্যাঁ, অ্যারিস্টটলের কমিউনিকেশন রয়েছে। আর অ্যারিস্টটলের কমিউনিকেশন থেকে মানে কোশ্চিং হয়, কোনো না কোনোভাবে কোচিং হয়, কিন্তু ঠিকই হবে। তো আমার মনে হচ্ছে যে নেটে অ্যারিস্টটলের কমিউনিকেশন থেকে একটা কোশ্চিন পড়বে, যেরকমটা আমি তোমাদের যখন আরও আসতেছি নিচে, তোমাদের কিয়োটো প্রোটোকল পড়িয়েছিলাম লাস্ট দিন, মানে পরীক্ষার একদিন আগে রাতে 10টার দিক তোমাদের জাস্ট আমি শুয়ে শুয়ে ক্লাসটা করিয়েছিলাম। আমার শরীর খারাপ ছিল তবুও করিয়েছিলাম যে কিয়োটো প্রোটোকল থেকে তোমাদের এই জায়গায় একটা কোশ্চিন হবে, আর ঠিক হয়তো তোমরা ওখান থেকে একটা কোশ্চিন পেয়েছো। চলো, এই কোশ্চিনটা একটা ভালো একটা কোশ্চিন। তো এই জায়গাগুলো আমি পড়েছি, তোমাদের পড়ানো হয়নি। অনেক সময় অনেকেই ভাবে যে এই জায়গাগুলো থেকে কোচিং হয় না, কিন্তু আমি মনে করি যে এই জায়গাগুলো থেকে কোচিং হয়। এই যে নেটওয়ার্কিং বলো, ফিল্ম বলো, ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, এই জায়গাগুলো থেকেও কোচিং হয়। আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের অনারকে জানি না। আমরা ইউটিউব ইউজ করি, ইউটিউবের অনারকে জানি না। হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের অনারকে জানি না। আমি কি করেছি, যেটা তোমাদেরও করতে বলবো, অ্যাপসটাকে চেপে ধরবে, মোবাইলের যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলোকে চেপে ধরে দেখবে যে রিনেম করার একটা অপশান আছে। তো যখন যেটাতেই ধরে নাও ইউটিউবটাকে চেপে ধরবে, চেপে ধরার পর রিনেম করবে, রিনেম করার পর ইউটিউবের জায়গায় ইউটিউবটা তুলে দিবে, লেখার পর কি করবে যে ইউটিউব যে বানিয়েছিল বা ওর অনার ছিল ওই অনারটার নাম লিখে দিবে। তাহলে দেখবে যখনই তোমরা বারবার ইউটিউবটা খুলবে, যখনই তোমরা বারবার হোয়াটসঅ্যাপটা খুলবে, তাহলে সেই হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের যে অনার, সেই অনারগুলোর নাম মনে হয়ে যাবে। যেটা আমি করি আমার মোবাইলে। তোমরা যদি নতুন কেউ একজন মোবাইলটা চালায় তাহলে চালাতে পারবে না, কারণ ইউটিউব বলে কোনো অপশন নেই, সার্চ করতে হবে অনারের নাম দিয়ে। হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপের নাম সার্চ করতে হবে অনারের নাম দিয়ে। ফেসবুক নেই, ফেসবুকের নাম সার্চ করতে হবে অনারের নাম দিয়ে। তো যাই হোক, এই কোশ্চেনটা ভালো ছিল। বলেছে দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগ্যান ইন ফ্রান্স ডিউরিং 1960 ইজ নন এজ, অর্থাৎ 1960-এর দশকে ফ্রান্স তথ্যচিত্র বানানোর যে আন্দোলন শুরু হয়েছিল তার নাম কি ছিল? ফিল্ম নয়ার, ডিরেক্ট ফিল্ম, আনস্ক্রিপ্ট মুভি অ্যান্ড সিনেমা ভ্যারাইটি। বলো এটার অ্যান্সার কি করেছো, কে কি করেছো? সি নাম্বারটা করেছি। কি করছি বা- করেছি বাকিরা আমিও সি করেছি, কারণ জানা ছিল না, এটা আন্দাজে জানা ছিল করেছি। না। দেখো, এই ধরনের কোশ্চিন কেমন করে করতে হবে, যেটা হচ্ছে যে আনস্ক্রিপ্ট মুভি যতগুলো জিনিস আছে, এই যে আজকে তোমাদের আমি পেপার 1টা মানে অ্যানালাইজ করছি, অবশ্যই আমিও একটু না একটু দেখেছি, যদিও খুব বেশি দেখার টাইম পাইনি, কারণ অফিস গেছিলাম, ওখান থেকে আস্তে আস্তেই আমার অনেকটাই টাইম হয়ে গেছে। এসে আর কি বলবো, শুধু স্ক্যানটাই করলাম, অন্য কিছু করতে পারিনি। তবে এই যে প্রত্যেকটা ইউটিউবেতে ভিডিও দেখতে পাবে, সে ফিল্ম হোক বা কোনো এডুকেশনাল ভিডিও হোক বা অন্যান্য কিছু, সেগুলোর কিন্তু স্ক্রিপ্ট বানানো হয়। তো আনস্ক্রিপ্ট মুভি বলে কিছুই হয় না,
এটা অপশন তো এমনিতেই হবে না। যদি তুমি কিছু নাই লিখো মুভিটা সম্পর্কে, এই যে মুভি আমরা দেখি না যে ডিরেক্টর আছে, তারপরে তোমার সিঙ্গার রয়েছে, প্রত্যেকটা মুভিতে আলাদা আলাদা সিঙ্গার, আলাদা আলাদা ডিরেক্টর। এই ডিরেক্টররা কি, ডিরেক্টরের কাজ কি? ও তো স্ক্রিপ্ট লিখবে যে হ্যাঁ মুভিটা প্রথমে পার্ট 1-এ এই জায়গাগুলো থাকবে, পার্ট 2-এ এই জায়গাগুলো থাকবে। তো এগুলোকে তো বলা হচ্ছে স্ক্রিপ্ট। তো উইদাউট স্ক্রিপ্টে কিভাবে একটা মুভি তৈরি হয়? তো এটা তো কোনো মতেই হচ্ছে না সেই অপশানটা। ডিরেক্ট ফিল্ম, ডিরেক্ট মানে কি সামনাসামনি ফিল্ম, তো সেটাও তো হচ্ছে না। এবার অপশান থাকছে অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার ডি। এই দুটার মধ্যে যেগুলো কোশ্চেন জানা থাকে না এভাবেই করতে হবে, তো দুটার মধ্যে একটা যে কোনো দিয়ে আসতে হবে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, সিনেমা ভ্যারাইটি। অপশান নাম্বার ডি, সিনেমা ভ্যারাইটি। তারপর কি বলেছে 11 নম্বর কোশ্চেন বলেছে ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট দ্য টিচার প্লে দ্য রোল অফ, অর্থাৎ শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করে তা হলো, ফার্স্ট অপশন নাম্বার এ বলেছে এ ফেসিলিটেটর, অপশন নাম্বার বি বলেছে এ ফ্রেন্ড, অপশন নাম্বার সি বলেছে এ গাইড, অপশন নাম্বার ডি বলেছে এ ট্রেনার। তো বলো এটা কি অ্যান্সার হবে? আমি এটা পড়েছি, ফ্যাসিলিটেটর। বাকিটা আমি ডিটা করছি। আমি বি করেছি। দেখো, একজন টিচার কোলাবরেটিভ হবে, অর্থাৎ যখন শিক্ষাদান করবে বা শিক্ষা গ্রহণ করবে সেক্ষেত্রে একজন টিচারের কেমন থাকা দরকার। ধরে নাও একটা ইনস্টিটিউট রয়েছে, সেখানে 20 জন স্টুডেন্ট আছে, যেরকম তোমরা কিন্তু অনেকে টিউশন পড়াও। তো তোমাদের সামনে যে স্টুডেন্টগুলো রয়েছে সেই স্টুডেন্টগুলোর যদি বন্ধু হয়ে যাও আর পড়াশোনা না দাও তাহলে কি হবে? হবে না। তো বন্ধু কথাটি কোনোদিনই হচ্ছে না। শুধু বন্ধুই হয়ে গেলাম, আমি স্টুডেন্টের বন্ধু হলাম, কিন্তু কোনো অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতা করছি না, তাহলে সেটা হচ্ছে না। শুধু গাইড হয়ে গেলাম যে কিভাবে পড়তে হবে, কেমন করে করতে হবে, এগুলোই বলছি, কিন্তু ওদের যে রিয়েল সিচুয়েশন সেই সিচুয়েশন সম্পর্কে আমি কোনো কোলাবরেট করছি না, তো এটাও কিন্তু হবে না। আর ট্রেনার বলতে যে অলরেডি শিখতেছে, এখানে কিন্তু টিচারের কথা বলা হয়েছে, একজন টিচারের প্লে কী হবে, তো এটা অপশন তো আরোই হচ্ছে না। ট্রেনার মানে কি স্টুডেন্ট যে শিখতেছে। তো একটাই অপশন থাকছে, সেটা হচ্ছে এ ফেসিলেটর। যদি তোমরা বাংলাটা দেখো, একজন কি আছে, সহায়তাকারী, মানে একজন টিচার সবসময় কি করবে, সহায়তা করবে একজন স্টুডেন্টকে। ধরো না কোনো একটা জিনিস কি করছে, ও লিখতে পরীক্ষার খাতায় নয়, কিন্তু এমনি ক্লাস টেস্টের কথা বলছি, যে লিখতে ও ভুলে গেছে, কিন্তু একজন টিচার চাইলে বা টিচার কি করবে, ওকে একটু সাহায্য করবে যে এই জায়গায় এভাবে লেখো, তাহলে দেখবে যে পুরো জিনিসটা তুমি লিখতে পারছো। তো এটাকে বলা হচ্ছে কোলাবোরেটিভ টিচিং, অর্থাৎ একজন টিচারের কিরকম থাকা দরকার, তার ভূমিকা কিরকম হবে, তার ভূমিকা হবে একজন ফ্যাসিলিটেটর হিসাবে। তো এটার অপশন হবে অপশন নাম্বার এ। তারপর বলেছে দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্ট প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট সার্কুলার এরিয়া কুড বি অ্যাসেস আর নন অ্যাস। তো এটার বাংলাটা হচ্ছে যে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমের বিদ্যার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গণ্য করা হয় তা হলো, ফার্স্ট রয়েছে লার্নিং কন্টেন্ট, সেকেন্ড রয়েছে লার্নিং অবজেক্টিভ, থার্ড রয়েছে লার্নিং আউটকামস এবং ডিতে রয়েছে লার্নিং এক্সপিরিয়েন্স। তো বলো এটার অ্যান্সার কি করেছো? সি, লার্নিং আউটকামস। বাকিটা সি করছি। যেহেতু প্রোগ্রেস কথাটি বলা আছে, হ্যাঁ প্রোগ্রেস কথাটি বলা আছে যে প্রোগ্রেস অফ লার্নিং, অর্থাৎ একটা স্টুডেন্টের কি প্রোগ্রেস হচ্ছে সেটা আমরা কেমন করে বুঝতে পারবো, বা তার বিশেষভাবে যে গণ্য রয়েছে, তার যে সূচক রয়েছে, তার যে শিক্ষার প্রগতি রয়েছে, সেই প্রগতিটাকে কেমনভাবে আমরা গণ্য করতে পারি, সেটা হবে অপশন নাম্বার সি, লার্নিং আউটকামস। যেটা একটু আগেই বুঝালাম, এখন আর রিপিট করছি না, যে আউটকামস বলতে তার রেজাল্টকে বোঝানো হয়েছে বা তার ফলাফলকে বোঝানো হয়েছে, এই যে শিক্ষার পরিণাম বা ফলাফল। তারপরে কোশ্চেন নাম্বার 13 বলেছে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক অফ কনস্ট্রাকটিভ ক্লাসরুম ফ্রম দ্য ফ্লোয়িং, অর্থাৎ গঠনবাদী ক্লাসরুম এর বৈশিষ্ট্যগুলির সমবায় নিচে দেওয়া হলো, সঠিক সমবায়টি নির্দিষ্ট করুন। কমিউনিটি অফ লার্নার্স আর প্যারেন্টস ইন দ্য ক্লাস, সেকেন্ড পয়েন্টে বলা আছে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পিটিটিভ, থার্ড বলা আছে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারেক্টিভ অ্যান্ড সাপোর্টিভ, ফোর্থ বলা হয়েছে ক্লাসরুম ইজ ডমিনেটেড উইথ
এম্পাওয়ার টিচার, এবং লাস্ট বলা হয়েছে যেটা 5 নম্বরে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেস। তাহলে আমি যখন তোমাদের কোশ্চেনগুলো সলভ করাছিলাম স্যাম্পেলিংয়ের কোশ্চেনগুলো, সেক্ষেত্রে আমি বলেছিলাম না যে এই ধরনের কোশ্চেনে যদি তোমাদের কনফিউজ থাকে প্রথমে কি খুঁজে বার করার চেষ্টা করবে যে কোনটা নয়, কোনটা এর সাথে যাবে না। যদি একটা খুঁজে বার করতে পারো তাহলে সবগুলোই অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটার আগে কে কোনটা করেছে সেটা বলো, তারপর আমি অ্যান্সারটা বলছি। আমি এ করেছি। বাকিরা সি করেছি। এটার অপশনস হবে, দেখো আগে এই জায়গাটা দেখো, এই যে 4 রয়েছে, 4 রয়েছে ক্লাসরুম ইজ ডমিনেট উইথ এম্পাওয়ারেড টিচার। এই বাংলাটা হয়তো তোমাদের বুঝতে কষ্ট হবে, সবসময় বলি যে কোশ্চেন বাংলা দেখার চেষ্টা করবে না। কেন বলি, কারণ এখানের যে ভাষাগুলো আছে না একটু ডিফিকাল্ট ভাষা ইউজ করেছে। তোমরা যদি ডমিনেট কথাটির মিনিংটা বুঝতে পারো তাহলে অটোমেটিক বুঝতে পারবে যে পাওয়ারের টিচার, যেই পাওয়ারের টিচার রয়েছে, যে পাওয়ারে বলছি যেই টিচারের পাওয়ার রয়েছে, অর্থাৎ যে টিচার কি করতে পারবে, ডমিনেট করতে পারবে ক্লাসে, সেই টিচারের মাধ্যমে ক্লাস প্রোভাইড করা উচিত। এবার আমি যদি কোনো একটা ক্লাসে গিয়ে অ্যাজ এ টিচার হিসাবে স্টুডেন্টদের উপর ডমিনেট করি, এই তোমাদের এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কিছু করতে পারবে না, তোমাদের আজকে বসে থাকতেই হবে 1 ঘন্টা ধরেই ক্লাস করতে হবে, আমি যে ভাষায় বোঝাচ্ছি তোমাদের ওই ভাষাই বুঝতে হবে, অন্য ভাষায় বোঝাবো না, এই ধরনের একটা ডমিনেট করি বা কর্তৃত্ব দিই, যেটাকে এখানে বলা হয়েছে কর্তৃত্ব। তো একজন টিচার যদি এরকম করে সেই ক্লাসটার রুমটা কি ইফেক্টিভ হবে বা কনস্ট্রাকটিভ হবে? না, ওখানে কিন্তু দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। না, ডমিনেট বলতে দায়িত্বপ্রাপ্ত নয়। বাংলাতে সেটাই দেওয়া আছে। হ্যাঁ, বাংলাতে দেওয়া থাকুক, ওই জন্য বলি যে বাংলা দেখার চেষ্টা করবে না। বিশেষ করে সেটের কথা বলছি, সেটের কোশ্চেন কিন্তু খুব সোজা হয়, মাথা গুলিয়ে যায় যখনই কেউ বাংলা দেখতে যায়। ডমিনেট মানে কি, এম্পাওয়ারেড টিচার মানে কি, যখন একজন টিচারের পাওয়ার থাকে, সেই পাওয়ার কি করছে, ডমিনেট করছে ক্লাসরুমকে। ডমিনেট বলতে নর্মালি তোমরা কি বুঝো বলো তো? ডমিনেন্ট বলতে বোঝায় যেটা অবদমন করা আর কি, মানে বাংলা ভাষা ওইটাই বোঝায়। তোমরা যদি ওই সিমন দে ব্রুভারের যা সেকেন্ড সেক্স বইটা পড়ে থাকো, সেখানে দেখবে যে ডমিনেট কথাটি বারবার ইউজ হয়েছে। ডমিনেট বলতে মেল যারা রয়েছে, মেলরা সবসময় ফিমেলদের উপর কী করতো, ডমিনেট করতো। ডমিনেট বলতে ওদের উপর একটা কী বলবো, বাধা সৃষ্টি করতো, যে না তোমরা পলিটিক্সে আসতে পারবে না, তোমরা এই ধরনের কাজ করতে পারবে না, তোমরা লিডার হতে পারবে না। ডমিনেট কথাটি ওই হিসাবেই ইউজ করা হয়েছে। তো ক্লাসরুমে যদি একজন টিচার ডমিনেট করে, সেই ক্লাসরুম কি ইফেক্টিভ হবে? বলো। বুঝতে পারছি। হ্যাঁ, এছাড়াও যদি তোমরা অন্যান্য কোশ্চেনগুলো দেখো বা অন্যান্য অপশানগুলো দেখো, সেটা তো বুঝতে পারবে যে কোথাও সাপোর্টিভের কথা বলা হয়েছে, কোথাও অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, কোথাও প্রেজেন্টের কথা বলা হয়েছে, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট, কোথাও আবার কম্পিটিটিভের কথা বলা হয়েছে। এগুলো তো পজিটিভ, সবগুলোই পজিটিভ, একটাই নেগেটিভ আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান নাম্বার 4। তো এবার অপশান নাম্বার 4 যেখানে যেখানে আছে, এই যে অপশান নাম্বার 4টা, ওটাকে বাদ দাও। এই অপশান নাম্বার 4 দেখো, এতে আছে এটাও কাটা, বিতে আছে এটাও কাটা, তারপর ডিতে আছে এটাও কাটা। তো আমাদের হাতে কি থাকছে? অপশান নাম্বার সি, 1, 3 and 5। বুঝতে পারছো? তারপরে 14 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা একবারে নতুন, সবার জন্যই নতুন, কারণ এই যে এনইপির থেকে এই কোশ্চেনটা, ন্যাশনাল এডুকেশন পলিসি যে তৈরি করা হয়েছে 2020-তে, সে 2020-র মানে একটা নতুন আমরা বলতে পারি, পয়েন্ট বলতে পারি, যেটাকে অ্যাড করা হয়েছে। তো এটা আমি তোমাদের এক্সপ্লেনেশন করছি না, কারণ এটা সম্পর্কে অতটা আমারও জানা নেই, তবে অ্যান্সারটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে বলেছি এ 5 ক্রেডিট কোর্স উইথ 2 ক্রেডিট অ্যাসাইন্ড ফর lecture, 1 credit for tutorial and 2 credit for field work shall have the following। মানে এই যে 5 ক্রেডিট আছে, 2 ক্রেডিট আছে, এগুলো কেমন ধরনের একটা সিকোয়েন্স টাইপের। 2 ক্রেডিট, তারপরে 1 ক্রেডিট, 1 ক্রেডিট ফর টিউটোরিয়াল, 2 ক্রেডিট ফর ফিল্ড ওয়ার্ক, এইটা যে জিনিস রয়েছে এটা কেমনভাবে কী ধরনের হতে পারে। তো আচ্ছা বলো তো তোমরা কে কী করেছো আর কেন করেছো, এটা একটু বলো। আমি আন্দাজে ঢিল মারেছি। যাই হোক, বললাম তো এটা হচ্ছে এনইপির একদম নতুন টপিক, এটা ইনক্লুড করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে 2020। তো এই জায়গাটা আমি তোমাদের পড়িয়ে দেবো আশা করছি। তো যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ।
1 ঘন্টার লেকচার হবে, 1 ঘন্টা টিউটোরিয়াল হবে, 4 আওয়ার ফিল্ড ওয়ার্ক হবে, 2 থেকে 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক হবে প্রত্যেকটা সপ্তাহে পার উইকে। তো এটার অপশন হচ্ছে অপশন নাম্বার এ। তারপরে আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাব। এই 15 নম্বর কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন। এটার ফুল ফর্মটা ধরেছে যে ইন দ্য কনটেক্সট অফ স্টুডেন্ট অ্যাসপাইরাল পারখ স্ট্যান্ডার্ড ফর, এই যে ফারাক আছে এই পারখের ফুল ফর্মটা কি? বলো কে কোনটা করেছো? আমি কি বি করেছি? করেছি। হুম, বি। বি। বাকিরা সি। সি বি করেছি আমি। করেছে। বি। তা যাই হোক এটার অপশন হবে বি। কেন বি হবে? কারণ এটার ফুল ফর্ম এটাতে বোঝানোর কিছু নেই, তবুও একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই। এই দেখো এই জায়গায় রয়েছে হিউম্যানিস্টিক, এই জায়গায় রয়েছে হিউম্যান, এই জায়গায় রয়েছে হিউম্যান। হিউম্যান কথাটি কিন্তু পরকের সাথে যায় না, হিউম্যান এটা যায় হলিস্টিক। তো যখনই হিউম্যান কথাটি তোমরা পাবে না ফুল ফর্মে, তো এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে অপশন হয়ে যাচ্ছে কোনটা? অপশন নাম্বার বি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইজ অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এটা হবে অপশন নাম্বার বি। তারপরে এটা ম্যাথ, এই ম্যাথটা এসেছে, বলো কোশ্চেনটা আমি তোমাদের বলছি। এ সার্টেন কান্ট্রি হ্যাজ 504 universities and 25,951 colleges. These are categories into grades 1, 2 and 3 as shown in the given pic chart. অর্থাৎ 504টি ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, 25,951টি কলেজের কথা বলা হয়েছে। এই যে 504টি ইউনিভার্সিটি এবং 25,951টি কলেজ, এটিকে আবার ক্যাটাগরাইজ করা হয়েছে গ্রেড অনুযায়ী, গ্রেড 1, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3। তো ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কারেক্ট টু 1 decimal place of higher education institutes, college and universities that fall into grade 3। এই যে গ্রেড 3 এর মধ্যে রয়েছে কলেজ এবং ইউনিভার্সিটি, তার একটা পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজটাকে খুঁজে বের করতে বলেছে। তো বলো এটার কত অ্যান্সার হবে? বি করেছি, না করে এটা। কে কি করেছে বলো? আমিও না করে সি করেছি। করে। তো যাই হোক যারাই এই কোশ্চেনটা অ্যাটেন্ড করেছে তোমাদের 2 নম্বর হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, এই কোশ্চেনটার অ্যান্সার যেটা বার হবে সেটা এখানে দেওয়া হয়নি। তো এই কোশ্চেনটা কি তোমাদের করে দেখাবো নাকি পরবর্তীকালে তোমাদের গ্রুপে এটা করে পাঠাবো? কারণ এখানে যদি করতে যাই তো আরো 10 মিনিট তোমাদের লেগে যাবে ক্লাস। পরে করো। হ্যাঁ, তো এটার অ্যান্সার তোমাদের বার হবে 9%। সরি, এটার অ্যান্সার হবে 9%। তো এটা ভুল আছে। তারপরের কোশ্চেন দিয়েছি, এটাও আমি করছি না, শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। তো আগে বলো যে তোমরা কি করেছো, তোমাদের এগুলো গ্রুপে করে পাঠাতে। ডি করেছি। আচ্ছা, যারা ডি করেছো তাদের 2 নম্বর ক্যারি, এটা হবে 86%। তারপর এটা তো একবারে মানে চোখ বন্ধ করে তোমরা কমন পেয়েছো, এটা তো বলার কিছু নেই। বলো এটা কে কি করেছো? আমি বি করেছি, অপশন বি। অপশন বি, সবাই বি করেছো? তোমাদের বলেনি যে অর্ডিনালের ক্ষেত্রে যখন তোমাদের নমিনাল ডেটা, অর্ডিনাল ডেটা বা ইন্টারভেল এ ডেটা করছি আমি। হ্যাঁ, এ কেন করবে? হ্যাঁ, এটা আমি বলিনি অর্ডিনালের ক্ষেত্রে সব সময় অ্যারেঞ্জ হবে বা অর্ডারলি হবে। এইখানে অর্ডার কথাটা দেওয়া আছে, এখানে অর্ডার কথা দেওয়া আছে। তো বি যদি সি 3 নাম্বার হয়, 3 নাম্বার অপশন, তাহলে দেখো তো বি এর মধ্যে 3 নাম্বার অপশন কোথায় আছে? নেই, একটাই ছিল। একটাই ছিল, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। বি। তো এটার অপশন হয়ে যাচ্ছে বি। তো এখানে আর বোঝানোর কিছু নেই, কারণ এটা তোমাদের পড়িয়েছি আমি, সবগুলোই পড়িয়েছি। শুধু ধ্যান দিয়ে যদি বুঝে থাকো আর শুনে থাকো তাহলে অবশ্যই সবকটাই পেয়েছো। তারপরে এই কোশ্চেনটার করছি না আমি, এই কোশ্চেনটার অ্যান্সার বার হবে 48 বার হবে। তো এটা আমি গ্রুপে তোমাদের করে পাঠাবো, বা এক্সট্রা কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের শুধু ম্যাথগুলোই বুঝিয়ে দেবো যে কীভাবে করতে হয়। ঠিক হয়েছে। তারপরে 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনে অ্যাসারশন এবং রিজনিং দেওয়া হচ্ছে। এই অ্যাসারশন রিজনিং থেকে আমাদের
অ্যান্সারটা খুঁজে বের করতে হবে যে বোথ কারেক্ট আর এ ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ, নাকি এ অ্যান্ড আর অর্থাৎ অ্যাসারশন অ্যান্ড রিজনিং আর কারেক্ট বাট নট এক্সপ্লেনেশনস অফ দ্য এ, অর্থাৎ এ অ্যান্ড আর ইজ রং, বোথ রং, এটাও হতে পারে। তো যাই হোক, এবার আমরা কোশ্চেনটা পড়ে দেখি। বলছে ডেটা গভর্নেন্স সেট ইন্টারনাল স্ট্যান্ডার্ড ডেটা পলিসিস দ্যাট অ্যাপ্লাই টু হাউ ডেটা আর গ্রেদার স্টোরেড প্রসেসড অ্যান্ড ডিসপোজ অফ। তারপরে সেকেন্ড পয়েন্ট, বাংলাটা যদি দেখো একই ব্যাপার, বাংলাতে যে কম্পিউটারের যা কিছু কোশ্চেন রয়েছে বা আইসিটির, তোমরা দেখবে যে ইংলিশে যে ওয়ার্ডগুলো ইউজ হয় বাংলাতেও ঠিক মোটামুটি ওই ওয়ার্ডগুলো ইউজ হয়, দু একটা জিনিস বাদে। তো বলেছে ডেটা গভর্নেন্স অভ্যন্তরীণ মান ডেটা নীতিসমূহ সেট করে যা ডেটা সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়া এবং নিষ্কাশনের জন্য প্রযুক্তি হয়। এটা তো ঠিকই বলেছে যে কোনো একটা ডেটা কিসের জন্য আমরা ইউজ করি। এই যে আজকে আমাদের মোবাইলে ফটোগুলো রয়েছে, কেন রয়েছে? কারণ আমরা সংরক্ষণ করেছি, আমাদের কাছে আছে, আর এই জিনিসটা আমরা যাতে পরবর্তীকালে ইউজ করতে পারি বা নিষ্কাশন করতে পারি। এটা তো ঠিক বলেছে কি না? বা কোনো একটা জিনিস যদি তোমাদের কাছে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো আছে বর্তমানে যেগুলো আছে সেগুলো পরবর্তীকালে ডিলিট করতে পারবে কি না, ডিসপোজ করতে পারবে কি না, বলো? হ্যাঁ পারবো। হ্যাঁ, তো পারবে। তো ওইটাই এখানে বলেছে যে তোমাদের কাছে যা কিছু ডেটা রয়েছে বা গেদার মানে কি অনেকগুলো, আমরা বলি না গেদারিং গেদারিং গেদারিং, গেদারিং মানে কি অনেকগুলো জিনিস, তো এই বা অনেকগুলো লোক। তো যখনই কোনো একটা ডেটা তোমাদের গেদার হয়ে যাবে তো সেইগুলো জিনিসগুলোকে বা স্টোরের মধ্যে সেগুলো ডিসপোজ করতে পারো, অর্থাৎ নিষ্কাশন করতে পারো, বা সেটা একবারে ধ্বংস করে দিতে পারবো। তো এটা তো ঠিকই বলেছে। তারপরে বলেছে ডেটা গভর্নেন্স মেনটেন সার্টেন প্রিন্সিপাল টু মেক ইফেক্টিভ ডেটা গভর্নেন্স হুইচ আর, এক নম্বর বলেছে অ্যাকাউন্টেবিলিটি, দ্বিতীয় নম্বর বলেছে স্ট্যান্ডার্ডাইজ রুলস অ্যান্ড রেগুলেশন, তিন নম্বর বলেছে ডেটা স্টেওয়ার্ডশিপ অ্যান্ড ডেটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রান্সপারেন্সি। হলো বাংলাটা বলেছে ডেটা গভর্নেন্সের নীতিগুলি হলো দায়িত্বতা, মান নির্ণয় বা বিধিবদ্ধতা, ডেটা স্টুডিওশিপ, তারপরে ডেটা গুণমান এবং স্বচ্ছতা, স্টুয়ার্ডশিপ। করেছি। তো এটা দুটাই সঠিক এবং এ ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ, এটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ। দুটাই সঠিক বলেছি এবং এক্সপ্লেনেশনটাও সঠিক বলেছি। বাকিরা কি করেছো? আমার ভুল হয়েছে। তারপরে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন খুব একটা সোজা কোশ্চেন, দেখলেই তোমরা বলে দিতে পারবে। সেটা বলেছে ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ইন দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ এই যে চারদিকে তোমাদের দেওয়া আছে না 5 3 বাড়ি আছে বুঝতে পারছি, ভুল অ্যান্সার করে আসে। আমি যে বাড়ি আছে বুঝতে পারছি, এটা ম্যাথটা। আচ্ছা বলো মুন্নি, বাকিরা কি করেছো? বি করেছি। অপশন বি করেছি, বি করেছো? বি করেছি, কিন্তু এ হবে এটা। এটার অপশনস হবে এ। কেন হবে? বি তার কারণ হচ্ছে দেখো, এই দেখো 3 আর 4 কত? 7, 7 এর স্কোয়ার কত? 49। দেখো 49 আছে। 5 আর 1 কত? 6, 6 এর স্কোয়ার কত? 36, তাহলে এখানে আছে 36। তারপরে বলেছে 2 আর 8 কত? 9, সরি 10, তো 10 এর স্কোয়ার কত? 100, তাহলে এটার অপশন হয়ে যাবে এ। তারপরে এখানে 7 5 12, 12 এর স্কোয়ার 144, তো এটার অপশন হচ্ছে অপশন নাম্বার এ। বুঝতে পারলে? হ্যাঁ। খুব সোজা কোশ্চেন। তারপরে এটা কি করেছে বলো? এটা তো আরো সোজা ছিল। এটা বি করছি। বাকিরা করেছি। আচ্ছা, এটা কি বোঝানোর কিছু আছে? তবুও বলে দিচ্ছি। 1 নম্বর দেখো, এখানে আছে পি, তারপরে রয়েছে কিউ, তারপরে রয়েছে ও এন পি, তারপরে পি আবার কিউ, তারপরে ইউ ভি, তারপরে এল এম এ বি আর এস। তাহলে এবার আমাদের খুঁজে বার করতে বলেছে জি। তাহলে দেখো এফ জি এফ, তারপরে বি এ এন এম পি ও ভি ইউ এস টি, এটাই শুধু যাবে ওর সাথে, বাকিগুলো কিন্তু যাচ্ছে না। বুঝতে পারলে? তো এটার অপশন হচ্ছে 2। তারপরে 23 নম্বর কোশ্চেনে আবার ওই রিজনিং কোশ্চেন আমরা এটাকে বলি, যে ফাইন্ড আউট দ্য মিসিং লেটার ইন দ্য টেবিল ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ।
একটা টেবিল দিয়েছে, সেই টেবিলটার মধ্যে একটা জিনিস খুঁজে বার করতে হবে যেটা মিসিং রয়েছে। সেই মিসিং নাম্বারটা কি হবে, বা মিসিং আলফাবেটটি কি হবে, বা লেটারটি কি হবে, বলো। ডি। বি অপশন। বি অপশন ডি হবে। সাকিনা ডি বলছে হবে। ডি, হাবিবা বলছে বি, বাকিরা? ডি বলছি, ডি। ডি অপশন মানে হবে ওখানে, বি অপশন। বি হবে, অপশন নাম্বার বি। বিফোর বল ওইটা বলছো? হ্যাঁ, আমি অপশন বলছি, অ্যান্সার বলবি না, অপশন বলো। বি। অপশন বি। কেন বি হলো? আমি এই যে এ বি, তারপরে এক্স ওয়াই উল্টো দিকে, তারপরে এখানে ডি ই এরকম করে। আমিও এভাবে করেছি। না, এই জিনিসটা যদিও তোমাদের ঠিক হয়ে গেছে, কিন্তু বাট জানো এই কোশ্চেনটা কেন দিয়েছে? এই কোশ্চেনটা হচ্ছে আলফাবেটের অপোজিট আলফাবেট। এর এ প্রথম, এ ফার্স্ট দিক থেকে 1 নম্বরে আসছে না, আর জেড হ্যাঁ, হ্যাঁ। লাস্ট দিক থেকে 1 নম্বরে। হ্যাঁ, জেড লাস্ট দিক থেকে 1 নম্বরে আছে। বি থেকে ফার্স্ট দিক থেকে 2 নম্বরে, জেড লাস্ট দিক থেকে 2 নম্বরে, তারপরে সি লাস্ট দিক থেকে 3 নম্বর, ফার্স্ট দিক থেকে 3 নম্বরে, এক্স লাস্ট দিক থেকে 3 নম্বরে। তাহলে এইখানে কত নম্বরে আসবে, আর এটা লাস্ট দিক থেকে কত নম্বরে? তো ডি দেখবে লাস্ট দিকে তোমাদের পড়ছে, ফার্স্ট দিক থেকে পড়ছে 5 নম্বরে, এ বি সি ডি, সরি 4 নম্বরে, 4 নম্বরে, ডাব্লিউ লাস্ট দিক থেকে 4 নম্বরে। বুঝতে পারছো? এটা হচ্ছে অপোজিট। আর হ্যাঁ, এই ক্লাসটা আমি অলরেডি তোমাদের ইউটিউবে নিয়েছি, তোমরা চাইলে ইউটিউব থেকে আবারও দেখতে পারো যে এই আমরা কিভাবে এই জিনিসটাকে মনে রাখবো, যে এ এর অপোজিট হচ্ছে জেড, বি এর অপোজিট হচ্ছে ওয়াই। সেটা একটা গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। গল্পটা খুব ছোট্ট একটা গল্প, আমি বারবার রিপিট করেছি বলে ভিডিওটা মোটামুটি 30 থেকে 35 মিনিট হয়েছে, কিন্তু মাত্র 5 মিনিটের কথা। এবার আমরা চলে আসবো 20 নাম্বার, সরি 24 নাম্বার, 24। আবার বলেছে ওই সেম কোশ্চেন, মিসিং দ্য নাম্বার বা মিসিং ক্যারেক্টারিস্টিক খুঁজে বের করতে বলেছি। তো বলবো এটার অ্যান্সার কত হবে। প্রথমেই বলে রাখি এই কোশ্চেনটার অ্যান্সার ভুল দেওয়া আছে, মানে যতগুলো অ্যান্সার আছে ভুল আছে আমার মনে হচ্ছে, কিন্তু তবুও কি কে কি করে এসেছো এবং কেন করে এসেছো সেটা বলো। আমি ডি করেছি। কেন ডি করেছি। কেন ডি করেছো হাবিবা? দেখো ওখানে আছে 4 5 20, প্রথমে হচ্ছে দুটো ইয়েতে ধরো 4 5 20 প্লাস হচ্ছে 9 29, তারপরটা হচ্ছে 3 8 কত হয় 3 8 24 24। প্লাস হচ্ছে 11 35। হুম। আর ওখানে আমি করেছি 4 9 36 প্লাস 3 39 49 13। বাকিরা? ডি করেছি আমি। যাই হোক, ঠিক আছে, হাবিবা ঠিকই ধরেছে প্রসেসটা, কিন্তু অন্য আরেকটা প্রসেস থেকে এটা করা যায়, কিন্তু তোমারটা সঠিক হবে, এটার অ্যান্সার হবে ডি। কিন্তু কিভাবে করা যায় আরেকটা অপশান সেটা বলছি, সেদিক থেকে করলে যদিও একটু মিসকমিউনিকেশন হয়ে যাবে। দেখো 5 আর 4 কত? 9, 9-এর সাথে 5 আর 4 9, তো 9, 9-এর কিউব কত, সরি 9-এর স্কোয়ার কত, সরি আমি ভুল বলছি, এক সেকেন্ড দাঁড়াও। 5 আর 4 কত? 9, 9 না? 9-এর সাথে 3 যোগ করো, কত হচ্ছে, সরি 3 গুণ করো 27, প্লাস 2 কত হচ্ছে 29, তারপরে 3-এর সাথে 8, 3 আর 8 কত 11। দেখো 5 আর 4 9, 9 আসলো, 9-এর সাথে 3 গুণ করেছে প্লাস 2 যোগ করেছে 29, তারপরে 3 আর 8 হচ্ছে 11, তাহলে 11, 11-এর সাথে 3 গুণ করেছে কত হচ্ছে 33, প্লাস 2 যোগ করেছে কত হচ্ছে 35। মিলছে 29 35 মিলছে। কিন্তু ঠিক একইভাবে এই জিনিসটা যখন তোমরা করতে যাবে, 9 আর 4 কত 13, 13-এর সাথে 3 গুণ করো কত হচ্ছে 30, 13 3 39 না, 39। এবার এর সাথে 2 যোগ করো কত হচ্ছে 41। তো এই 41, তো আমি জানি মনে হচ্ছে যে এটা 32টা টাইপিংয়ে ভুল হয়েছে, এটা 42 হওয়া উচিত, 32 দিয়েছে। দুটাই অপশান কিন্তু যাই, যদিও হাবিবা ঠিকই বলেছে ও ক্ষেত্রে 49 হবে, তো সবাই 49 দিয়েছে আশা করছি। তো এটার প্রবাবলি অ্যান্সার আমরা ডি ধরে রাখবো। তারপরে 25 নম্বর কোশ্চিন, এটাও খুব একটা সোজা প্রশ্ন।
যে বলেছে ফ্রম দ্য ফ্লোয়িং ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। মানে এই যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে তিনটা এক আছে বাট একটা আলাদা রয়েছে, সেটা কোনটা? অপশন বি করেছি। বাকিরা বুলটি কি করেছো? সি করেছে, সি। আমি তো করছিলাম পারি। বি করছি। বি। শাকিলা? আমি বললাম না বি করছি। মুন্নি? আমি বললে এটা গালি খাবো, পরে বলবো আমি। না বলো। মেন কথা হচ্ছে আমি করিনি ওখান থেকে। এইভাবে বললে হবে? তোমাদের ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে। ওটাই তো বললাম, কল করে বলছি, ওখান থেকে আমি করতেই পারিনি। এটা ইউটিউবে যাবে তোমাদের ক্লাস। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে এই ধরনের কোশ্চেনগুলো কি করবে। দেখো প্রথমে ই রয়েছে, তারপরে জি, জে অ্যান্ড কে। তোমাদের আমি বলেছিলাম একটা শর্ট ফর্মে যে জে কে বলিনি, যে আলফাগুড কত, আলফাবেটগুলো যে রয়েছে, লেটারগুলো যে রয়েছে, লেটারগুলো কত নাম্বারে রয়েছে। আই কত নাম্বারে রয়েছে মুন্নি? আই কত নাম্বারে রয়েছে? ওই হাতে গুনে করে হবে না, বলিনি আই নো আই নো আই নো দ্যাট আই নো দ্যাট। আই তাহলে 9 নম্বরে রয়েছে। তা লায়ন, এল, এল থেকে লায়ন, লায়নকে থেকে আমাদের কি হয় 12টা বেজে যায়, মানে এলটা 12 নম্বরে আছে। তারপরে আমি এটা সব থেকে একটা সহজ জিনিস জানি, মানে জানি না, হয়তো বা অনেকেই জানে। তো যাই হোক, এটা তুমি বলবে হাবিবা যে সহজ পদ্ধতিটা কি, এদের গ্রুপে বলে দিবে। বাট এখন এটা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। তোমাদের নাম্বারিং জিনিসটা খুব মনে রাখতে হবে। যদি নাম্বারটা মনে না রাখো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু হবে না। তোমাদের বারবার বলছি যে জিনিসগুলো তোমাদের মাইন্ড করতে হবে, যে কোনটা কত নাম্বারে রয়েছে আলফাবেটগুলো। যদি আলফাবেটগুলোই না জানো তাহলে কিভাবে হবে। দেখো এই যে প্রথম ইটা রয়েছে, দেখো ইটা 5 নম্বরে আছে, তারপরে ই এর নিচে 5 লিখেছি। তারপরে রয়েছে জি, জিটা রয়েছে 7 নম্বরে। তারপরে রয়েছে জে, যেটা রয়েছে 10 নম্বরে। তারপরে রয়েছে কে, কেটা রয়েছে 11 নম্বরে। আমি বলেছিলাম না জে কে, ঝাড়খণ্ড এবং কাশ্মীর। ঝাড়খণ্ড অ্যান্ড কাশ্মীরের কী কী তো রোজ কি 10টা 11টা গুলি চলে, একটা গল্পের মাধ্যমে বুঝিয়েছিলাম, জানি না তোমরা মনে রাখছো কিনা। তো দেখো এই 5 থেকে এখানে আসতে কত যোগ করেছে 2, 5 আর 2 7। 7 থেকে 10-এ যোগ যেতে কত যোগ করেছে 3, এখানে যোগ করেছে 2, এখানে যোগ করেছে 3। আবার 10 থেকে 11 যেতে কত যোগ করেছে 1, তাই না? 5 থেকে 7-এ যেতে কত যোগ হয় 2। 7 থেকে 10-এ যোগ যেতে কত যোগ হয়েছে 3। তারপরে 10 থেকে 11-এ যেতে যোগ হয়েছে 1। তাহলে এই প্যাটার্নটা ফলো করছে, মোটামুটি আমরা বুঝতে পারছি যে এইটা হবে। তারপরে যদি এটা করি, সি নাম্বারটা আগে, সি নাম্বার দেখো আয়ের হচ্ছে 9 নাম্বার। তারপরে কেটা হচ্ছে 11 নম্বর, এখানেও কেটা 11 নম্বরে পড়েছে। তারপরে এনটা 14 নম্বরে পড়েছে। তারপরে ও আর এস আমি বলেছিলাম ওটা 15 নম্বরে। তো দেখো 9 থেকে 11 যেতে কত যোগ হয়েছে 2 না? হ্যাঁ। হ্যাঁ, তো এই 11 থেকে 14 যেতে কত যোগ হয়েছে 3। 11 আর 3 কত? 14। তো এবার 14 থেকে 15 যেতে যোগ হয়েছে কত 1। তাহলে দেখো এই 2 3 1, এখানেও পাচ্ছি 2 3 1। তাহলে এই প্যাটার্নটা ফলো করছে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এইবার এই অপশনটাও দেখে নিই যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো এম কত রয়েছে 13 নম্বরে। তারপরে ও কত নম্বরে রয়েছে 15 নম্বরে। তারপরে আর কত নম্বরে রয়েছে বলো, দেখো এখানে আর 18 নম্বরে। তারপরে রয়েছে এস কত নম্বরে রয়েছে 19 নম্বরে। তো দেখো এই 13 থেকে 15 যেতে কত যোগ হয়েছে 2। 15 থেকে 18 যেতে যোগ হয়েছে 3। আবার এখানে 18 থেকে 19 যেতে যোগ হয়েছে 1। তো আবার সেম পেয়ে গেলাম 2 3 1, সেম প্যাটার্ন ফলো করেছে। তাহলে এটাও সেম, এটাও সেম, এটাও সেম ফলো করেছে, থাকলো একটাই যেটা হচ্ছে বি। এবার বিটা কেন হলো, এই বি অপশানটা কেন অ্যান্সার হলো? দেখো এই বিটা যখন আমরা করব, পি এর নিচে দেখো 16, পিটা 16 নম্বরে রয়েছে, কিউটা রয়েছে 17 নম্বরে, এসটা রয়েছে তোমার 19 নম্বরে। দেখো এসটা 19 নম্বরে ছিল। তারপরে টিটা রয়েছে 20 নম্বরে। এই 16 থেকে 17 যেতে কত যোগ হয়েছে 1, কিন্তু আমাদের প্যাটার্ন কি ছিল 2, এখানেও ভুল হয়ে গেল। আর 17 থেকে 19 যেতে যোগ হয়েছে 2, কিন্তু প্যাটার্ন ছিল 3, তাই না? এটা হচ্ছে।
তারপরে 19 থেকে 20-তে এটা এক, এটা ঠিক ফলো করেছে, কিন্তু বাকি দুটো ফলস। বুঝতে পারছো তো? হ্যাঁ পেরেছি। হ্যাঁ, তো এটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি। তারপরে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তো খুবই সোজা, বোঝানোর চেষ্টা করছি না, তবে জাস্ট বলেছে যে একটা গ্রুপের কথা বলেছে, যে গ্রুপে কাউ রয়েছে এবং হেন্স রয়েছে, অর্থাৎ গাভী এবং মুরগির কথা বলা হয়েছে। দ্য নাম্বার অফ দ্য লেগস আর 14, অর্থাৎ 14টি লেগস রয়েছে। দেন 2 ইজ দ্য নাম্বার অফ হেড, দুটি কি করে রয়েছে, মাথা করে রয়েছে, দুটি করে মাথা। দ্য নাম্বার অফ কাউস, তাহলে কতগুলো গরু রয়েছে। তো দেখো এখানে বলেছে 14টি, তো যদি গরু এক্স হয় তাহলে তার ডবল হবে কত, এক্স স্কোয়ার, তাই না? তো এইটা যদি এক্স স্কোয়ার হয়, 14টা যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এটাকে এক্সের ফর্মে নিয়ে আসলে 7 হবে। তো এটার অপশন হবে অপশন নাম্বার বি। তোমরা বি করেছো তো, 7 করেছো না? হ্যাঁ এটার অপশন হচ্ছে বি। তারপরে এটা কোশ্চেন, এটাও বোঝানোর চেষ্টা করছি না, কারণ এটা অনেকটা লম্বা কোশ্চেন, আমি তোমাদের পরবর্তীকালে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে অপশন নাম্বার ডি। আর এটা কে কি করেছো? বি করছি। আমি ডি। এটার অ্যান্সার হবে ডি। কেন ডি হবে দেখো, প্রথমে একটা পেলাম, দুটা পেলাম, তিনটা পেলাম, তারপরে 4টা পেলাম, 5টা পেলাম, 5টা পেয়ে গেছি। এইবার দেখো এই 5টার মধ্যে আরও পাবো, দেখো 6টা পেলাম না, 6টা, সরি, এই যে 6টা পেলাম। তারপরে পাচ্ছি দেখো 7টা পেলাম, তারপরে পাচ্ছি এটা 8টা পেলাম, একটা বড় 9টা, আর একটা এটা বড় 10টা। তো এটার অ্যান্সার হচ্ছে অ্যান্সার নাম্বার ডি। বুঝতে পারছো? এবার এটা বলো 29। এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলছি না, এটা তোমরা বলবে, কারণ এই জায়গাটা শিখিয়েছি আর অনেকবার শিখিয়েছি। লজিক্যাল রিজনিং থেকে এমনকি ফিলসফি পেপারও এটা আছে। বলো কোনটা হবে? সি করছি। সি করেছি। আমি বোধহয় ওয়েট ওয়েট ক্লাস লেচু, বলো আমি বি করেছি, বি। আমি বি করেছি। কেন বি হবে? আমি জানি না, আমার মাথাটা কাজ করছিল না, আমি ভুলাই গেছি দেখো লেখা। এই ধরনের কোশ্চেন কিভাবে করবে, আবারও বলছি। দেখো প্রথমে কি বলেছে, গ্রিন, তাহলে কি বলেছে, অল গ্রিন আর ব্লু। তো যতগুলো গ্রিন আছে, সরি এটা মোটা কেন হয়ে গেছে, পাতলা করছি দাঁড়াও। দেখো যতগুলো গ্রিন আছে সেগুলো হচ্ছে কি ব্লু, মানে যতগুলো গ্রিন আছে সবগুলো ব্লুর ঘরে পড়ছে, ব্লু। তারপরে বলেছে অল ব্লু আর অরেঞ্জ, তো যতগুলো ব্লু আছে সবগুলো অরেঞ্জের ঘরে পড়বে, অরেঞ্জ, তাই না? এইবার আমরা দেখব যে কনক্লুশন বলেছে সাম ব্লু আর গ্রিন, কিছু কিছু ব্লু যে আছে এগুলো হচ্ছে কি গ্রিন। তো এইটা যদি ব্লু হয়, ব্লুর মধ্যে যদি এই গ্রিনটা থাকে তাহলে অবশ্যই হবে, কিছু কিছু ব্লু গ্রিন হবে কি না? হ্যাঁ হবে। হ্যাঁ, এটা যদি পুরোটা, আবারও বোঝার চেষ্টা করছি তোমাদের, এটা যদি পুরোটা ব্লু হয়, এর মধ্যে যদি গ্রিন লুকিয়ে থাকে, তো কিছু কিছু ব্লু গ্রিন গ্রিন বলতে পারি। তো বলছে সাম ব্লু, হ্যাঁ গ্রিন, তাহলে এটা অপশন হচ্ছে অপশন নাম্বার 1 হচ্ছে। তো এবার দেখো 1 কোথায় কোথায় আছে, তাহলে এতে আছে, সিতে আছে, ডিতে আছে, তো এটা কেটে গেল, অপশন বি তো হচ্ছে না কোনো মতে। তারপর বলেছে যে সাম অরেঞ্জ আর গ্রিন, কি বলছে, এই যে অরেঞ্জ, এটা তো পুরোটা অরেঞ্জ তাই না, বড়টা অরেঞ্জ না? তো কিছু কিছু অরেঞ্জ হচ্ছে গ্রিন, তো অরেঞ্জের ভিতরে ব্লুও আছে, গ্রিনও আছে, তো আমরা কিছু কিছুকে গ্রিন বলতে পারি, পারবো কি না? এটা এভাবে করতে হয় না, আমি জানতাম না হ্যাঁ, সত্যি। তো দেখো, তো এটাও হয়ে যাচ্ছে, অপশন নাম্বার 2টা হয়ে যাচ্ছে। তো এবার দেখো 2 কোথায় কোথায় আছে। তো যাই হোক, আমরা যদি 2টা নাও পাই, ধরে নাও তোমরা পেলে না, তোমরা তাও কনফিউজে আছো, তারপরে অপশানে দেখো অল অরেঞ্জ আর ব্লু, যতগুলো অরেঞ্জ আছে সমস্তগুলোকে বলা হচ্ছে ব্লু। সমস্তগুলো ব্লু ছিল কি, নাকি এর মধ্যে গ্রিনও ছিল? হ্যাঁ কিছু কিছু ছিল, এর গ্রিনও মধ্যে ছিল, গ্রিনও ছিল। তাহলে অপশন নাম্বার 4টা কাটা। তো এবার 4 কাটো,
তো দুটা চলে গেল, থাকলো সি অ্যান্ড ডি। তারপরে বলেছে সাম গ্রিন আর নট অরেঞ্জ, এই যে কিছু কিছু গ্রিন আছে এই গ্রিনগুলো বলছে নট অরেঞ্জ। আরে বাবা, এটা যদি পুরোটা গ্রিন হয়, অরেঞ্জ হয়, এর মধ্যে যদি গ্রিন থাকে, তো কেন আমরা বলবো না যে এটা অরেঞ্জ নয়? বা এই যে সাম গ্রিনগুলো আছে কেন অরেঞ্জ নয়, এটা কেন বলবো না? তো এটাও তোমার হচ্ছে না, অপশন নাম্বার 3 হচ্ছে না, এটাও বাদ দাও। তো অপশন নাম্বার হয়ে যাবে এটা সি। তো এইগুলোকে গোলের মাধ্যমে করতে হবে। শিখাইছি তো মুন্নিয়ান সাকিলাকে, শিখাইনি? বুলটি, তুমি তো ছিলে না তখন, হয়তো ক্লাস জয়েন করোনি, কিন্তু এইগুলো আমি ইউটিউবে দেখেছিলাম তোমার হ্যাঁ আমার ভিডিওটা। ইউটিউবেও করেছে, হ্যাঁ হ্যাঁ ইউটিউবেও ছিল এটা ক্লাস আমার। তো এগুলো এইভাবে করতে হয়, বেসিক জিনিসগুলো জানতে হবে। তো শুধু গ্যাদারিং পড়ে গেলাম এই দিক থেকে ওই দিক থেকে, তা কিন্তু নয়, পড়তে হবে। তারপরে বলো 30 নাম্বার কোশ্চেন রয়েছে 30, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের মধ্যে ইয়ে করতে বলেছে, আমাদের মিসিং নাম্বারটা খুঁজে বের করতে বলেছে। প্রথমে রয়েছে 48, তারপরে রয়েছে 24, তারপরে রয়েছে 72, 36 এবং রয়েছে 108। তারপরেরটা কি হবে বলো, কে কি করেছো? আমি ডি করছি। ডি। ডি করেছি। ডি। বাকিরা আর? এটা অপশানস হবে ডি। কেন হবে দেখো, এই যে 24 আছে, 24-এর ডবল হচ্ছে কত? 48। 24-এর ডবল 48 না? তারপরে বলেছে 36-এর ডবল হচ্ছে কত? 72, অর্থাৎ উল্টো দিক থেকে গেছে, এই দিক থেকে, যে এই 36-এর ডবল হচ্ছে 72, 24-এর ডবল হচ্ছে 48, তাহলে 108 এটা যদি ডবল হয় তো এর অর্ধেক কত হবে? 54, তাই না? তাহলে অপশন হয়ে যাচ্ছে 54। তারপর বলো, এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে একটা কোশ্চেন এসেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইউনিভার্সিটি অ্যাজ দে ইভলভ দ্য অ্যাসেন্ডিং ওয়ার্ডার পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীনতার যে উত্তর রয়েছে, সে স্বাধীনতা উত্তরে ভারতবর্ষে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের যে একটা ক্রম, সে ক্রমটা কিভাবে আসবে, এটা অলরেডি মুন্নিয়ান সাকিলাকে বারবার এবং কি রিপিট করা হয়েছে, একটা ক্লাস 3বার রিপিট করেছিলাম। সেদিন হয়তো মুন্নি ছিল না, সাকিলা ছিল। সাকিলাকে আবার বোঝাতে বলেছিলাম, মুন্নিকেও বোঝাতে বলেছিলাম। এই কারণে আমি কি করি, আমার ক্লাসে যাকে তাকে যখন তখন যে টপিকটা বোঝানো বলি, যে এই টপিকটা আজকে তুমি বোঝাও, ওই টপিকটা তুমি বোঝাবে, কারণ যাতে তোমাদের মনে থাকে, তোমরা যাতে বলার একটা টেকনিক শেখো। তো বলো এটার অ্যান্সার কি হবে? আমি বি করেছি। বাকিরা? আমি সি করেছি। আর তো আমি যাই হোক, সি করছি। যাই হোক, তোমরা যদি একটু লজিক খাটাতে, একটু যদি বুদ্ধিটা খাটাতে, তাহলে অটোমেটিক তোমাদের এই জিনিসগুলো চলে আসতো আয়ত্তে, বা তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিক করতে পারতে। কেন বলো তো, তোমরা দেখো এই যে ওপেন ইউনিভার্সিটি আছে না, ওপেন ইউনিভার্সিটি সব থেকে শেষে এসেছে। ওপেন ইউনিভার্সিটি তো রিসেন্টলি শুরু হয়েছে, তাই না? ওপেন ইউনিভার্সিটি তো আগে শুরু হয়নি। তো ওপেন ইউনিভার্সিটি যদি সব থেকে শেষে হয় অপশন 2, তাহলে দেখো তো অপশন 2 শেষে কোথায় আছে? ডি অপশন। অপশন ডি আছে। এবার যদি তোমরা ফার্স্টটা খুঁজে বার করো, এখানকার মধ্যে ফার্স্ট কি? টেকনিক্যাল ইউনিভার্সিটির কথা বলেছি। এই টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রথম কেন আসবে? টেকনিক্যাল ইউনিভার্সিটি তো প্রথম আসার কথা না। যখন প্রথম ইউনিভার্সিটিগুলো তৈরি হয় তখন কি টেকনিক্যালের মাধ্যমে ইউনিভার্সিটিগুলো তৈরি করা হয়েছিল? তখন কি আইসিটির মাধ্যমে পড়ানো হতো? তখন কি বিভিন্ন কম্পিউটারাইজ ছিল? হাবিবা? না তো, না। বাট ওটা তাহলে সেকেন্ডারি দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো যখন প্রথম পোস্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সময় ইউনিভার্সিটি করা হয়েছিল, তখন কিন্তু এগ্রিকালচারের কোনো কোর্স ছিল না। এগ্রিকালচার তো শুরু করা হয়েছে পরে, তাহলে এটা 4টাও হচ্ছে না। তো এবার 4 বাদ দাও, এটাও বাদ চলে গেল। তারপর চলে আসে দেখো পেট্রোলিয়াম ইউনিভার্সিটি। এই পেট্রোলিয়াম ইউনিভার্সিটি কেন আসবে প্রথমে? এটাও তো পরে করা হয়েছিল, তো এটাও কাটা হয়ে গেল। তো ফার্স্ট চলে আসছে টিচার এডুকেশন। প্রথম যেটা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল সেটা টিচার এডুকেশন ইউনিভার্সিটি। তাহলে অপশন 3 যদি প্রথম হয় আর ওপেন ইউনিভার্সিটি যদি লাস্ট হয়, তাহলে এই দুটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনগুলো আগে আসবে কোনগুলো পরে আসবে, অর্থাৎ অ্যারেঞ্জ যেটা রয়েছে সেই অ্যারেঞ্জটা আমরা বুঝতে পারছি। তো এটা আর অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি।
তারপর 32 নাম্বার কোশ্চিন দেখো, 32 নাম্বার কোশ্চিনটা খুব একটা সোজা কোশ্চিন। এটা যদি মুন্নি অ্যান্সার কিলার না পাই তো যাই হোক, আর করার কিচ্ছু নেই, কারণ এই পয়েন্টটা তোমাদের লিখিয়েছি আর বলেছি, মুখে বলেছি যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে এসেছে যে গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর 2018 অবধি ভোকেশনাল এডুকেশন যে রয়েছে তার রেশিও কেমন হবে 2018 থেকে 2035 অবধি, সেটা 50% হবে না 40% হবে না 48% হবে না 50% হবে। এই যে এই পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে না, 26.3%, 32.6%, এই পার্সেন্টেজগুলো তোমাদের শুধু কনফিউজ করার জন্য দিয়েছে। তো এই কোশ্চেনগুলো পার্সেন্টেজ দেখতে যাবে না, এটা দেখবি শেষের পার্সেন্টেজটা। বলো তাড়াতাড়ি করো, কে কোনটা করেছো, সি। বাকিরা? সি করছি, কিন্তু আমি আগের পার্সেন্টেজ গুলো দেখতেছিলাম। না, এই ধরনের কোশ্চেনে পার্সেন্টেজ দেখবে না। যেরকম এর আগের দিনও আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, যখন ইয়েগুলো করাই তোমাদের কি এমিশনগুলো করাই, সে সময় বলেছিলাম না যে এমিশনের CO2টা দেখবি, যে কার্বন ডাইঅক্সাইড বলা হয়েছে নাকি NO2 এর কথা বলা হয়েছে নাকি CSF6 এর কথা বলা হয়েছে, কিন্তু ওর আগে যে রয়েছে পার্সেন্টেজগুলো সেগুলো দেখবে না। তো এটা 50% এর কথা বলা হয়েছিল, আর তোমার খাতায় স্পষ্ট লেখা আছে, তোমরা খাতাগুলো বের করো দেখো যে এটা লেখা আছে কিনা। এটাও একটা কমন কোশ্চেন, আর এটা একটা নতুন কোশ্চেন আবার এই শ্যাম রিসার্চ থেকেই দিয়েছে, কিন্তু রিসার্চ ডিগ্রির যে এনইপিটা রয়েছে ওই এনইপি এর কোশ্চেন। তো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এসেন্সিয়াল টু অবটেন এ 4-year ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। এই যে আমরা 4 বছরের অনার্স শুরু হয়েছে বর্তমানে, কয়টা 8টা সেমিস্টার, এই 8টা সেমিস্টারের মধ্যে যে রিসার্চ ডিগ্রি পাবে, মানে অনার্স করার পর যে রিসার্চে তারা এনরোলমেন্ট হতে পারবে, সেটার জন্য কি জরুরি, মানে কোনটা প্রয়োজন, কে কোনটা করেছে বলো? বি। বি করছি। আমি সি করেছি। না, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সিকিউরিং 160 ক্রেডিট ইনক্লুডিং 12 ক্রেডিট ফ্রম এ রিসার্চ প্রজেক্ট। এটার অপশন হচ্ছে নাম্বার এ। কিন্তু এই কোশ্চেনে আমি ডাউট, আগেরটা কোন অপশন হলো একটু বলবে তো, আমি কেটে গেছিলাম। আগেরটা ডি, অপশন নাম্বার ডি। তো এই কোশ্চেনটা আমি প্রবাবেল বলছি, কারণ এই কোশ্চেনটা সম্পর্কে আমারও একটু আরও রিসার্চ করতে হবে বা আরও অথেন্টিক বই দেখতে হবে আমাকে। তো এটা বর্তমানে তোমরা অপশন এ ধরে রাখতে পারো, কিন্তু এটা বলছি না যে একবারে এ কারেক্ট। আমি গ্রুপে যখন আমি আরও এটা নিয়ে পুরো রিসার্চ করব বা এই কোশ্চেনটা আরও ভালো করে দেখার চেষ্টা করব বই থেকে, তো সেক্ষেত্রে তোমাদের বলে দেবো যে এটার অ্যান্সার কোনটা। এখন বর্তমান তোমরা এ ধরে রাখতে পারো। তারপরেরটা বলো। আমি বেশি অ্যানালাইজ করছি না আর করবো না, খুব একটা লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, শুধু অ্যান্সারগুলো বলে বলে স্কিপ করে যাচ্ছি। আইডেন্টিফাই ফ্রম দ্য ফ্লোয়িং দ্য লার্নিং কন্টেন্ট ইন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম। তো এটার অ্যান্সার কোনটা হবে? আমি সি করেছি। বাকিরা? বি সি করছি। করেছি। এটার অপশন নম্বর হবে বি, এটা অ্যান্সার হবে বি। কেন হবে বলছি না, কারণ ওই তো বললাম ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, তো পরে আমরা আরও করব যখন তোমাদের পার্টিকুলার। তোমরা তো জানো আমার ক্লাস করানোর স্টাইল হচ্ছে যে আমি প্রথমে থিওরিটা পড়াই, তারপরে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করি, মানে ওই থিওরি রিলেটেড যতগুলো কোশ্চেন আছে। তো যখন আমি তোমাদের এগুলো করাবো যে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামগুলো, তো সে সময় এই কোশ্চেনটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো বা তুলে ধরার চেষ্টা করব। এই কোশ্চেনটা খুব সোজা কোশ্চেন, অলরেডি পড়িয়েছি, যে ওরিয়েন্টেড লার্নিং। অপশানটাই আমি বলে দিলাম যে এটা হচ্ছে ওরিয়েন্টেড লার্নিং। এই ওরিয়েন্টাল লার্নিং আমি তোমাদের পড়িয়েছি যে নিয়ার ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন দুটাতেই ওরিয়েন্টাল লার্নিং ছিল, সেটা সোসাইটি হোক বা কালচার হোক বা ল্যাঙ্গুয়েজ হোক বা পিপল হোক বা হিস্ট্রি হোক বা এনার্কি হোক। বলেছিলাম না মুন্নি? হ্যাঁ। তো তাহলে তোমরা কেন বলছো যে কমন কোশ্চেন আসেনি? তখন হয়তো হাবিবা অ্যান্ড মুন্নি জয়েন করেনি, তো যাই হোক তোমাদের কাছে হয়তো নতুন হতে পারে। এই জায়গাগুলো একবারে হুবহু আমি বলেছিলাম যে ওরিয়েন্টাল লার্নিং ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সোসাইটি হোক, কালচার হোক, ল্যাঙ্গুয়েজ হোক, পিপল হোক, হিস্ট্রি হোক, সব ক্ষেত্রেই রিলেটেড। এটা হচ্ছে হ্যাঁ, এটার অপশন হচ্ছে অপশন নাম্বার সি। তারপরে 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন, বলেছে এ ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ড কনসিডারেবল
টেবিল বলছি টাইম উইথ ভিডিও গেমস সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ইন্টারনেট গভর্নেন্স অ্যাক্টিভিটি ইজ কল, মানে একটা অ্যাডাল্ট ছেলের কথা বলেছে, সেই ছেলে বা লোক বা যে কোনো হোক না, একজন পার্সনের কথা বলেছে, আমরা পার্সন বলবো, এই ইয়ং অ্যাডাল্টের কথা বলা হয়েছে। সে কি করছে, বেশিরভাগ টাইমটা ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ইন্টারনেটে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে টাইমটাকে লিপ্ত করছে। তো এই ধরনের জিনিসটাকে কি বলা হচ্ছে? আমি না সি আর ডি এর মধ্যে তোমার ভয়েসটা আসতেছে না। সি আর ডি এর মধ্যে আমার অনেক কনফিউশন ছিল, তারপর লাস্টে আমি সিটাই করে এসেছি। বাকিরা বি করছি। আচ্ছা যাই হোক, তোমরা এই যে আমি বি করেছি। আচ্ছা যাই হোক, এই যে আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি, কিসের মাধ্যমে করাচ্ছি? এটার মাধ্যমে। হ্যাঁ, তোমাদের স্ক্রিন শেয়ার করছি না, স্ক্রিনেই তো দেখতে পাচ্ছ। এটা একটা কি, এটা তো একটা মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে, এগুলো তো একটা মিডিয়া, ইন্টারনেট মিডিয়া। স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো স্ক্রিন কথাটি কোথায় আছে? ভিডিও গেম যে খেলছো, গেমটা কোথায় খেলছো, মোবাইলে বা কম্পিউটারে? তো কম্পিউটার কি থাকে, স্ক্রিন থাকে, মোবাইলে কি থাকে, স্ক্রিন থাকে। তো এই ধরনের জিনিসগুলো বলা হচ্ছে স্ক্রিনজার। অপশন নাম্বার বি। নেট নেটিভ বলে না, না যারা অনেক বেশি সোশ্যাল না মিডিয়া না না, অ্যাক্টিভ থাকে। বলে না, এটা বলে স্ক্রিনজার। কেন বলে সেটাও তোমাদের আমি বলবো পরের ক্লাসে, আজকে একটু তাড়াহুড়োতে আছি। তারপর বলেছে আইডেন্টিফাই ফ্রম দ্য ফ্লোয়িং এ বেনিফিট হুইচ ইন্টারনেট ডাজ নট প্রোভাইড। কোন ধরনের, মানে নিচে কয়েকটা অপশান দেওয়া আছে, 4টা অপশান, সেই 4টা অপশানের মধ্যে ইন্ট্রানেট যেটা রয়েছে, যেটা নিজেদের মধ্যে যোগাযোগ করি বা অল্প জিনিসের মধ্যে, ইন্ট্রানেট মানে অল্প জিনিস, সে অফিস হবে বা সে রুম হবে বা ঘর হবে, তো সেই অল্প জিনিসের মধ্যে এমন পয়েন্টগুলো রয়েছে যেই পয়েন্টগুলো একটা এর সাথে রিলেটেড নয় বা একটা প্রোভাইড করে না, সেটা কি? হুম, সি সি অ্যানসার সি করেছি। অ্যান্সার সি করেছো। আর বাকিরা কি করেছো? সি করছি। তো এটা সি অ্যান্সার হবে না, এটা হবে অপশন নাম্বার ডি। যা ইন্ট্রানেট যে আছে, ইন্ট্রানেট কিন্তু হাই সিকিউরিটি পাসওয়ার্ড প্রোভাইড করে না। হ্যাঁ, তবে খুব সস্তা ইন্টারনেট। যদি অফিস, আমি বললাম না অফিস বা ঘর, তো এটা খুব সস্তাতে পাবো, অল্প দামের মধ্যে পাবো। তারপরে এটা বলেছে যে শেয়ার ডাটা অ্যামাং কনজিউমার উইদাউট ডিলে, মানে অল্প জিনিস, ধরে নাও যে আমার পাশে যদি কেউ আছে, কাউকে ওকে যদি একটা বই দিতে চাই, তো 1 সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিতে পারবো। তো ঠিক ইন্টারনেট যেহেতু একটা ঘরের মধ্যে, তো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডেটা শেয়ার করলে অল্প সময়ের মধ্যে দিতে পারবো, কোনো ডিলে লাগবে না। তারপরে হচ্ছে সিকিউর স্পেস অ্যান্ড স্টোর। তোমার রুমের মধ্যে যদি কোনো জিনিসগুলো থাকে বা তোমার অ্যাপ্লিকেশন যতগুলো ডেভেলপ অ্যাপ্লিকেশন আছে সেই রুমের মধ্যে কভার করে রেখেছো, তাহলে সেই জায়গাটা সিকিউর কিনা। হলো ইন্টারনেট মানেই তো অফিস রুম, আমি তোমাদের বলে দিচ্ছি ইন্টারনেট সবসময় ইউজ হয় অফিস নেটের মধ্যে, অল্প অল্প এরিয়া জুড়ে। তো এই অল্প এরিয়া জুড়ে যতগুলো জিনিস আছে, ধরে নাও তোমাদের মোবাইলে যদি ইন্টারনেট কানেক্ট থাকে, ইন্টারনেট নয় কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকে, তাহলে বাইরে থেকে যারা আছে, বাইরের জিনিসগুলো তোমার সাথে করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না। তো সেগুলো কি হচ্ছে, সেটা সিকিউর হচ্ছে, তোমার যে স্পেসগুলো রয়েছে, তোমার যে স্টোরগুলো রয়েছে, সেগুলো সিকিউর থাকছে। কিন্তু তাই বলে যে হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিবে তা কিন্তু নয়। তো এটার অপশন হচ্ছে ডি। বুঝতে পারছো তো? চলো আর কয়েকটা কোশ্চেন আছে। তো এটা বলো, এটা অ্যাসার্চিং অ্যান্ড রিজনিং দিয়েছে, বলেছে কম্পিউটার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। এবং সেকেন্ড পয়েন্টে বলেছে কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড হ্যাভিং প্রপার সফটওয়্যার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। এটা কি করেছো? এ করেছি। এ করেছে, এটা এই হবে, কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এই হবে। যখন আইসিটি পড়াবো এই কোশ্চেনগুলো তুলে ধরবো, আমার যদি মনে নাও থাকে তোমরা বলবে যে দাদা সেটের কোশ্চেনগুলো করাতে চাইছিলে। হলো এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ফিল্ম মেকিং এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। এবার দেখো ভিডিও জুম থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে, সরি জুম ভিডিও থেকে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটাতে বোঝানোর কিছু নেই কে কোনটার অর্থাৎ রিলেভেন্স রয়েছে, সেই জিনিসটা এখানে বলেছে। বলো, আমিও কিন্তু এটা সম্পর্কে বেশি জানতাম না, শুধু একটাই জিনিস জানতাম, যেটা হচ্ছে জুম ভিডিও।
এই জুম ভিডিওটা জানার ফলে আমার মানে সবকটাই হয়ে গেছে। করেছি। আমি যে সি করেছি। হুম, এটা অপশন নাম্বার হবে বি, অপশন নাম্বার বি। অর্থাৎ এ হয়ে যাচ্ছে 3, এই যে এ আছে, এ হচ্ছে 3, বি হচ্ছে 2, গো মিটিং হচ্ছে 2, তারপরে সি হচ্ছে তোমার 4 এবং ডি হচ্ছে ভিডিও জুম হচ্ছে এটা। কিন্তু দেখো এটা না, এটা সম্পর্কে আমার একটু ডাউট আছে, তো এটা পরে দেখছি, কারণ এটার যে অ্যান্সার রয়েছে সেটা ভিডিও জুম যে রয়েছে এটা হবে সিস্টেম, অর্থাৎ এই যে ডিটা আছে D2 হবে, সরি এটা D2 হওয়া, কারণ আমি এটা জানতাম যে জুম ভিডিও যে আছে জুম ভিডিও যায় এর সাথে, সিস্টেমের সাথে, ক্রিট্রিক্স কি আছে ওখানে, সিট্রিক সিস্টেম, তো এটা যায় ডি, ডি যদি 2 হয় দেখো D2, এই অপশন নাম্বার ডি, তো এটা অপশন নাম্বার ডি হবে, বি হবে না। তারপরে 40 নাম্বার কোশ্চেন বলেছে স্পটিং এরর্স অ্যান্ড রিসলভিং ইনকনসিস্টেন্ট ইন ডেটা ইজ কল, ইনকনসিস্টেন্সিস ইন ডেটা ইজ কল, বলেছে ডেটার ভুল এবং অসঙ্গতিকে চিহ্নিত করে সমাধান করাকে কি বলা হয়, বলো। ডি করেছি। ডি করেছি। কেন ডি করবে, ধরে নাও এটা একটা বালতি, এই বালতির মধ্যে জল দিয়েছো, এই জলটা আছে, জলটার মধ্যে একটা পাথর পড়েছে, কই গেল কালারটা, পাথর পড়ে, এখানে একটা পাথর পড়েছে, এখানে একটা পাথর পড়েছে, এখানে একটা পাথর পড়েছে, তো তোমার জলটা বর্তমানে ইরোর হয়ে গেছে, ইনকনসিস্টেন্স হয়ে গেছে, তো এটাকে রিসলভ করার জন্য কি করবে বলো তো, পাথরগুলো তুলে ফেলবে না, পাথরগুলো তুলে ফেলবে কিনা বাইরে, বলো রেসপন্স করো। যখন তোমরা পাথরগুলো তুলে ফেললে তার মানে এই জলটা কি করলে, ক্লিন করলে না, নাকি কারেক্টিং করলে, না ক্লিন করলে, ক্লিন করলাম। তো ক্লিন করলে অপশন নাম্বার সি। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জায়গাগুলো এইভাবেই বুঝতে হবে। তারপরে বলেছে 41 কোশ্চেনে বলেছে জিওথার্মাল থেকে কোশ্চেনটা দিয়েছে, পিপল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে বলেছে এই ডিসঅ্যাডভান্টেজ অফ জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফ্লোয়িং, অর্থাৎ জিওথার্মাল যে এনার্জি রয়েছে এটা অসুবিধা হিসাবে কি কাকে চিহ্নিত করতে পারি, বলো। আমি অপশনগুলো পড়ছি না, কে কোনটা করেছো সেটা বলো শুধু। আমি সি করেছি। সি। কেন সি হবে বাবা? আমি ওইখানে ওইটার সাথে রিলেট আছে ওয়ার্ডটা ব্যাস নিচে মিলাই দিয়েছি। এটার অপশনস হবে তোমার ডি, এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যাবাউট গ্রিন হাউস এমিশন। আমি তোমাদের বলেছিলাম না যে গ্রিন হাউস গ্যাস যে আছে, গ্রিন হাউস গ্যাস যেমনটা ঝুঁকিপূর্ণ তেমনটা কি গুড অ্যান্ড, বলো বলো, গুড এন্ড ব্যাড বোথ। গুড অ্যান্ড ব্যাড বোথ। তো এইবার বাংলাটা গিয়ে পড়ো তো কি আছে, গ্রিন হাউস গ্যাস নিষ্ক্রমণ বিষয়ে পরিবেশগত ঝুঁকি, শুধু ঝুঁকির কথা বলা হয়েছে, ভালোর কথা তো বলেনি। কথাগুলোর মাধ্যমেই কোশ্চেন ছিল, তোমাদের বারবার বলেছি আমি যেগুলো কথা রিপিট করছি, যা বলছি তা ধ্যান দিয়ে শোনো। তো এটার অপশন হচ্ছে ডি। তারপরে এটা যাই হোক, এটা তোমরা কমন পেয়েছো, এটাও এটা বলার দরকার আছে, দোহা অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ এটা তো জানি। তবুও বুলটি ভুল করেছে, তাই না? বুলটি কি করেছিলে? হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে ওই দুটোই ভেবে চুজ করেছি, কিন্তু ভুলটা করেছি, গোল করেছি। এটা হবে কি কিয়োটো প্রোটোকল, দোহা অ্যামেন্ডমেন্ট। আমি লিখেছি যে দোহা অ্যামেন্ডমেন্ট কথাটি কার সাথে রিলেটেড, 3-4বার রিপিট করেছি যে দোহা অ্যামেন্ডমেন্ট কথাটি কার সাথে রিলেটেড, এটা ভালো করে জেনে রাখো। এবং এটাও বলেছি যে কোন এমিশনের সাথে জড়িত, বলো তো ফার্স্ট না সেকেন্ড?
সেকেন্ড Second. কানাডা হ্যাঁ পেপার। এবার দেখো এবার এসেছে যে কোনটা প্রোটোকলের সাথে জড়িত, আগেবার আসতে পারে যে কোনটা এমিশনের সাথে জড়িত, আর কত পার্সেন্ট এমিশন, 9%। 9% এমিশন, 55 55 এমিশন। 18 তোমাদের পড়ায় কোনো লাভ হচ্ছে না। 18% এমিশনের কথা হয়েছিল, ফার্স্টে 5%। 5%। percent। তারপরে আর দুটো কোশ্চিন আছে, এই দুটো কোশ্চিন দেখে আমরা ছেড়ে দেব। দ্য ক্রেডিট অফ কয়েং দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট শুড বি গিভ টু, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে আছে কথাটি প্রচলনের কর্তৃত্ব দেওয়া উচিত, সেটি কিরকম বলো। আমি পড়ছি না অপশনগুলো, শুধু অ্যান্সার বলে দেবো, তোমরা করো। করেছি। ব্রান্ডল্যান্ড কমিশন 1987, WCED, না ইভা Balfour and Wes Jacons, Collins Powell and Daniel Pauly and Rashid Shumailia বাবারে কি উচ্চারণ। আমি সি করেছি। এটার অপশন হবে অপশন নাম্বার এ। তোমরা জানো এই কারণে আমি সেট দিয়েছিলাম, আমি জানি প্রত্যেকবার নতুন নতুন কিছু কোশ্চেন হয় আর প্রত্যেকবার কিছু না কিছু আমরা শিখব। তো অনেকে বলে যে তোমার তো সেট কোয়ালিফাই হয়ে গেছে, তুমি কেন দিচ্ছ? দেওয়ার একটা মূল কারণ হচ্ছে এই বিষয়গুলো, যে এই যে আমি সেটটা দিলাম, যতটা আমি ওই জায়গায় বসে যে জিনিসটা বা যে সিচুয়েশনটা আমি ফেস করেছি, বাড়িতে কিন্তু ততটা আমি ফেস করতে পারতাম না। বাড়িতে কোশ্চেনটা হাতে পাওয়ার পর এরকম লাগে যে সবগুলো সোজা, তাই না? হ্যাঁ, বাড়িতে এরকম লাগে সবগুলো সোজা কোশ্চেন এসেছিল, কিন্তু কোশ্চেনে এত চাপ হয়ে যায় সব ভুলে পরীক্ষার যায়। খাতায় বসে পরীক্ষা এক্সাম টাইমে বসে তোমরা যখন করবে বা আমি যখন করি, এতটা টাফ লাগে যার তুলনা হয় না, কারণ ওটা একটা প্রেশার, ওই হিসাবে আমাদের মেন্টালিটিটাকে করতে হয়। আর বাড়িতে তো যাই হোক সবগুলোই সোজা লাগে, তো এই কারণে আমি বারবার দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপর বলেছে 44 নাম্বার অপশনে বলেছে হোয়াট ডাজ নামা, এই নামার যে একটা ইয়ে রয়েছে, ফুল ফর্ম রয়েছে, সেই ফুল ফর্মটা কি বলো, কে কোনটা দিয়েছো? আমি সি আন্দাজে। সি। বি করেছি। এটার অপশনস হবে এ। এ বি ছিল কিন্তু আমি বি করলাম, এই কেন করবে? ভুলটা করেছি। মিলেনিয়াম আছে, মিলেনিয়াম তো যাবে না। তারপরে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট কথাটা যায় না, এয়ার স্পেস যায় না, এগুলো তো নতুন কথা। এই এয়ার স্পেস, তারপরে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট, মিলেনিয়াম, এগুলো নতুন কথা ন্যাশনালের সাথে যুক্ত করেছে। তো এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তারপর এটা হচ্ছে লাস্ট কোশ্চিন, তারপর চলে আসছে প্যারাগ্রাফে প্যাসেজটা, সো প্যাসেজটা আমি বলছি না, প্যাসেজটা তোমরা নিজেরাই করবে। তো 45 নাম্বার কোশ্চিনে রয়েছে আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফর দ্য ফ্লোয়িং, সোর্স ফ্রম দ্য ফ্লোয়িং, বলে কে কোনটা করেছো? যাই হোক, আমি এই কোশ্চেনটা নিজেও বি করেছি। এই কোশ্চেনটা আমি নিজেও ভুল করেছি। ভুল করার কারণ হচ্ছে যে আমি এরপরে যে কোশ্চেনটা ছিল 46 কোশ্চেনটা, সেই 46 কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে মানে কোনো একটা কারণে আমি 45-এ দাগিয়ে দিয়েছি, আর যে সার্কেলটা করেছি ওএমআর শিটে 45-এ করে দিয়েছি। তো পরবর্তীকালে ওটা তো আর ওএমআর শিট চেঞ্জও হয় না, আর ওএমআর শিট ওভাবে কাটাকাটিও করা যায় না। তো যাই হোক, এটা আমি নিজে ভুল করেছি। ভুলটার কারণ হচ্ছে আমি জানতাম কিন্তু এটার অ্যান্সার হবে সি, থার্মাল। থার্মাল এনার্জি রয়েছে, এটা হচ্ছে এক ধরনের ক্লিন এনার্জি, ন্যাচারাল গ্যাস হবে না। ন্যাচারাল গ্যাসের মধ্যেও কিছু না কিছু একটা জড়িত রয়েছে, কোনো না কোনো গ্যাস ইফেক্ট করে। সবথেকে ক্লিন এনার্জি হচ্ছে থার্মাল গ্যাস বা থার্মাল এনার্জি। তো বলো, মোটামুটি তোমরা কটা কমন পেয়েছিলে এবার বলো তো, তোমাদের দেখানোর চেষ্টা করি। গুনবো, একটা দোহা অ্যামেন্ডমেন্ট থেকে, এটা ওরিয়েন্টাল লার্নিং দুটা, তারপর এটা রেশিও তিনটা, 31 নাম্বার এটা হচ্ছে চারটা, তারপরে রিজনিংগুলো তো আছেই, এগুলো বাদে দিলাম, এটা একটা 5টা, এটা একটা 6টা, এটা একটা 7টা, ওরিয়েন্টাল লার্নিং 8টা,
নন কমিউনিকেশনটা এটা 9টা, তারপরে এটা একটা 10টা, এটা 6 নম্বর একটা 11টা, তারপরে 5 নম্বর একটা 12টা, তারপরে এটা 4 নম্বর 13টা, তারপরে এটা একটা 14টা, আর প্রথম একটা 15টা। 15টা কোশ্চিন তোমরা 2 মাসে কমন পেয়েছো, হুবহু কোশ্চিন। আমার 18টা ঠিক হয়েছে তোমার অ্যান্সার কি অনুযায়ী, কিন্তু আর যেটা আছে ওইটা হয়তো 2-3টে ঠিক হতে পারে, আমার এটাই ঠিক। ভুল বাকিগুলো। বলো বাকিদের কার কটা ঠিক হলো? তো যাই হোক, এই ক্লাসটা যেহেতু ইউটিউবে যাবে, তো সুতরাং এখানে বলার দরকার নেই, তোমরা গ্রুপে জানাবে কার কটা ঠিক হয়েছে, এবং কি আমি আমারটাও জানিয়ে দিব যে কটা ঠিক হয়েছে। আমি আবার এখানে বলে ফেললাম। না কিছু হবে না, দেখো যেটা সত্যি সেটা তো সবাই জানবে, সে আজ হোক কাল হোক বা 2 বছর পরে হোক, তো সত্যিটাই সবসময় জানানোর চেষ্টা করবে। এরকম না যে মিথ্যা বলে, আমি তো ধরে নাও তুমি মিথ্যা বলতে পারতে যে আমার 30টা ঠিক হয়েছে, তো সেটা বলে তো কোনো লাভ নেই, সেটা তুমি নিজের কাছেই ছোট হয়ে যাবে। আমি প্রথম যখন আমি 9টা ঠিক করেছিলাম, তবু আমার করতে দিতে হয়নি, কারণ আমি পারি জানতাম না কিছুই তখন, সেই জন্য হয়েছিল হয়তো। হ্যাঁ, মুন্নি বললাম তো, মুন্নি জাকিলা এদের দুজনকে আমি 2 মাস হবে না, সাকিলা আর মুন্নি, হ্যাঁ 2 মাস হ্যাঁ, পরে যদি তোমরা 18টা কমন পেয়ে যাও, তাও আবার সবগুলো ইউনিট হয়নি, কিন্তু ইউনিট 3টাই কমপ্লিট হয়েছে। সবগুলো ইউনিট কমপ্লিট করালে কটা ঠিক হবে বলো? অনেক বের হবে, আমি তো এই কদিন তোমার কাছে পড়লাম। তাহলে উই ওয়েন্ট টু জিআরএফ, তাই না? আমাদের হুম। জিআরএফ পেতেই হবে। কিন্তু ফিলোসফিটাও পড়তে হবে পাশাপাশি। আমি হয়তো বলছি যে আমার পড়া হচ্ছে, কিন্তু পড়ার মধ্যে অনেক গ্যাপ আছে। আমি ওখানে যে বুঝতে পারলাম, হয়তো অনেক কিছু পেরেছি, আবার অনেক কিছু পারিও নি, মানে কিছুটা পড়তে হবে আরো অনেক। চেষ্টা করছি, দেখি যদি আমার সময়টা হয়। আমার হাতে সময়টা খুব কম, কারণ অফিস যাচ্ছি, সন্ধ্যার দিকে আসতেছি, আবার সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের পড়ানো হচ্ছে, আবার তোমাদের আছে, প্লাস নিজেও পড়তে হচ্ছে। তো এমনকি আবার হিন্দি স্টুডেন্ট আছে 3জন, ওরা বলে রেখেছে। তো দেখা যাক, যদি হয় তো তোমাদের জানিয়ে দেবো। আর এই যে 1 মাস আছে, ঠিক আছে। 1-1.5 মাস আছে, এই 1-1.5 মাসে যতটা হয় স্কিপ করে করে কমিউনিকেশনটা কমপ্লিট করাবো, আইসিটিটা কমপ্লিট করাবো, অ্যান্ড লাস্ট যেটা ভেবে রেখেছি পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 3টা ইউনিট আমি কমপ্লিট করিয়ে দেবো। আশা করছি নেটে, এটুকু বলে রাখি যে নেটে তোমরা 30 থেকে 35টা ঠিক করে আসবে, যদি ভালো করে পড়ো। তো চলো, এবার সবাই ভালো থেকো, আর এটুকুই বলবো, মন দিয়ে পড়াশোনা করো। আর আমি যেগুলো কথা বলছি খুব সহজ ভাষায় বলছি, যাতে সবাই বুঝতে পারে, আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু কোশ্চেন লুকিয়ে রয়েছে, মানে সব কিছু পিডিএফে দেওয়া সম্ভব হয় না। আহ, দাঁড়াও, এবার রেকর্ডিংটা অফ করতে দাও আমাকে।